তো ছোট ভাই এবং বোনেরা, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের 2023-24-এর কেমিস্ট্রি অংশটুকু সমাধান। আজকে আমরা দেখবো যে গণিত অংশটুকু সমাধান। তো গত ক্লাসটা যদি তোমরা দেখে থাকো, ইটস ওকে, দেখছোই যে আমি রসায়নের সব কিছু খুঁটিনাটি প্রশ্ন সম্পর্কে আরো কিছু প্রাসঙ্গিক কথাবার্তাও বলছিলাম। তো এর ব্যতিক্রম হবে না, ম্যাথেও আমরা ডিটেলসে সবকিছু বলার চেষ্টা করব, যাতে ওই প্রবলেম সাথে এর ইনক্লুডেড আরো যে প্রবলেমগুলো আসতে পারে সেগুলো আমরা যাতে ক্লিয়ার হয়ে যায়। এবং এইখানে আমি একটু দেখানোর চেষ্টা করব যে আমি কি জন্য বলি যে ভার্সিটি কোটাই ফলো করলেই হবে তোমাদের, সেই প্রশ্নটাও আমরা তুলে ধরবো যে সেকের প্রশ্নগুলো কোথা থেকে আসে, এবং ডিরেক্ট, তুমি বিশ্বাস করবে না, ডিরেক্ট হুবহু কপি টু পেস্ট করে দেয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করবো। ঠিক আছে? তো হোপফুলি ক্লাসটা তোমরা এনজয় করবা। আর অবশ্যই প্রতিবারের মতো ক্লাসের একটা কমপ্লিমেন্ট আশা করবো যে কমেন্টে দিয়ে যাবে যে কেমনটা লাগলো আমার এই ক্লাসটা। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা দেখবো হায়ার ম্যাথ পার্টটুকু, অংশটুকু। আর যদি কারো কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আবার যদি ফেসবুক থেকে দেখো তাইলে আমার চ্যানেল লার্ন উইথ বিপ্লব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, এবং ইউটিউব থেকে যদি দেখো তাইলে আমার পেজ লার্ন উইথ বিপ্লবটাকে ফলো করতে পারো। এরকম সেকেন্ড ইনফরমেশন প্লাস তোমাদের যদি কোনো জুনিয়র, আপকামিং জুনিয়র আসে তাদেরকে ইন্টারমিডিয়েট বা এসএসসির গাইডও দেওয়ার ট্রাই করি আমি মাঝে মধ্যেই। ওকে, যাই হোক। তো আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে আই ভেক্টর প্লাস জে ভেক্টর প্লাস কে ভেক্টর টি অক্ষত্রয়ের সহিত কোন কোণ উৎপন্ন করে তা বের করো। তো এই প্রশ্নটা আমরা জানি যারা ভার্সিটি প্রিপারেশন নিছি, সবাই জানি এইটা অনেকবার রিপিট করে আসছে ভার্সিটিতে, অনেকবার, এবং সেটা হুবহু ম্যাথ। এটা ভার্সিটির হুবহু ম্যাথ, আমরা সবাই জানি এটা। তো এই ধরনের ম্যাথ, আমি আগে এই ম্যাথের থিওরিটা আমরা বোঝার ট্রাই করি। জিনিসটা কিরকম, ধরো একটা ভেক্টর এআই প্লাস বিজে প্লাস সিকে, এরকম যদি একটা ভেক্টর দিয়ে বলতো যে এটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে জিনিসটা কিভাবে হইতো? এক্স অক্ষকে ভেক্টরে রিপ্রেজেন্ট করে কে? আমাদের আই ভেক্টরে। তাহলে জিনিসটা হইতো এই যে ভেক্টর এবং এই ডট গুণফল করলে আমরা মধ্যবর্তী কোণটা বের করতে হতো। ঠিক আছে না? এই যে এইভাবে আমরা বের করতাম, এ ডট বি দুইটা যদি ভেক্টর থাকতো তাহলে আমরা লিখতাম এ বি কস থিটা। এই ফর্মেট অ্যাপ্লাই করে আমরা এই থিটার মানটা ফাইন্ড আউট করতাম। তো এই ধরনের কোন একটা ভেক্টর যদি দিয়ে দেয়, র্যান্ডম একটা ভেক্টর দিয়ে দেয়, অর্থাৎ এ আই প্লাস বি জে প্লাস সি কে, এবং সেটা যদি বলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা জেড অক্ষ যাই বলুক, তাহলে সেটার ক্ষেত্রে আমরা কোনটা অর্থাৎ থিটাটা আমরা ইজিলি বের করতে পারি। থিটার ফর্মুলাটা হলো থিটা সমান কজ ইনভার্স। যদি এক্স অক্ষ বলে, আমি তো এখানে এক্স অক্ষ বলছি না, তাহলে এক্স এর মান এখানে কত দেওয়া আছে? এ দেওয়া আছে, এ। আর নিচে হবে এই তিনটা ভেক্টরের মান, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা দিছি, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে এই কোণটা উৎপন্ন করে। এখন যদি ওয়াই অক্ষ বলতো তাহলে এটা থিটা এক্স ধরলাম। যদি ওয়াই অক্ষ বলতো তাইলে হয়তো কজ ইনভার্স যে বি বাই হইলো রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। এখন দেখো এইখানে যে ভেক্টরটা দেওয়া আছে, আমাদের প্রশ্নে যে ভেক্টরটা দেওয়া আছে, এখানে কি বলছে? আই জে কে, মানে তিনটারই কিন্তু এক্স ওয়াই জেড এর সহগ কিন্তু সেম। তার মানে তিনটারই মধ্যবর্তী কোণ সেম হবে। তাহলে আমি যদি এইখানে লজিকটা অ্যাপ্লাই করি, এই লজিকটা যদি এইখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমাদের আনসারটা কত আসবে? আনসারটা আসবে কজ ইনভার্স। এখন দেখো এক্স এর সহগ বলো ওয়ান আছে, তাহলে ওয়ান। আর তিনটা ভেক্টর করলে কত আসবে? রুট ওভার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার। তার মানে আলটিমেটলি হবে কোজ ইনভার্স ওয়ান বাই রুট থ্রি। এটা করলে যা আসে সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমরা এটা হোপফুলি বুঝতে পারছি। এটা যত আসে আর কি, তুমি চাইলে এইখানেও রাখতে পারো, কোজ ইনভার্স ওয়ান বাই রুট থ্রিও রাখতে পারো, তারপর ক্যালকুলেটর অ্যাপ্লাই করে যে মানটা আসবে সেই মানটা রাখতে পারো। সেটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের সাথেও যে কোণ সেম কোণ উৎপন্ন করছে, এবং জেড অক্ষের সাথে সেম কোণ উৎপন্ন করছে। কারণ এইখানে আমাদের এক্স ওয়াই জেড এর সব কি দেওয়া আছে? আমাদের সেম দেওয়া আছে। এখানে এক্স ওয়াই জেড এর সব সেম দেওয়া আছে। তাহলে আমরা প্রথম প্রশ্নটা বুঝতে পারছি, তার থিওরি পার্টটাও বুঝতে পারছি। তাহলে চলো আমাদের দ্বিতীয় প্রশ্নতে যাই। তো দ্বিতীয় প্রশ্নটা আমাদের কি বলছে? দ্বিতীয় প্রশ্নটা বলছে এ ও বি এর কোন মানের জন্য এই রেখা এবং এই রেখা দুইটা একই রেখা নির্দেশ করবে। তো এই প্রশ্নটাও কিন্তু আমাদের ভার্সিটি কোয়ের। তুমি যদি ভার্সিটি ক যদি তুলো, এটা কিন্তু হুবহু প্রশ্ন না, বাট সেম টাইপের প্রশ্ন। এটা হুবহু প্রশ্ন না। ঠিক আছে? আমি দেখাবো কোন প্রশ্নটা হুবহু আসছে। শুধু টাইপ না, হুবহু আসে, মানে মানটা এক্সাক্ট সবকিছু সেম রেখে। তো এটা ভার্সিটির সেম টাইপের প্রশ্ন, ভার্সিটি কোয়ের। তাইলে আমরা জানি কি, যদি আমি একটু যে দুইটা রেখা যদি দিয়ে দিই এবং রেখা যদি একই রেখা নির্দেশ করে, তাহলে তার কন্ডিশনটা একটু জানার চেষ্টা করি। ধরো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল জিরো। আর দেওয়া আছে আমাদের ধরলাম এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল জিরো।
দুইটা মানে রেখা দেওয়া আছে। এখন দুইটা রেখা যদি একই রেখা মানে একই সরলরেখা নির্দেশ করে, তাইলে তার ক্ষেত্রে আমরা জানি a1/a2 ইজ ইকুয়াল b1/b2 ইজ ইকুয়াল c1/c2। এইটাই হলো কন্ডিশন, মানে একই রেখা যদি নির্দেশ করে, রেখা একই রেখা নির্দেশ করলে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে a1 a2 কি, a1 হলো আমাদের প্রথম যে রেখাটা আছে তার এক্সের সহগ, এবং a2 হলো আমাদের দ্বিতীয় যে রেখাটা আছে তার এক্সের সহগ। তারপর আমাদের b1 কি প্রথম রেখার y এর সহগ, b2 হলো আমাদের দ্বিতীয় রেখার y এর সহগ, দেন c1 c2 হলো কনস্ট্যান্ট। এখন এখানে একটা ব্যাপার আছে, দেখো আমি কিন্তু c1 এবং c2 দুইটাকেই সমীকরণের বাম সাইডে রাখছি। এখন যদি ডান সাইডে দেখো, অর্থাৎ তুমি যে কোনো এক সাইডে নিয়ে করবা। তাহলে আমরা যদি প্রবলেমটা দেখি, আমাদের যে মূল প্রবলেমটা এখানে আছে কি 7x+3y ইজ ইকুয়াল 14, আর এখানে দেওয়া আছে 3bx - 2ay+3 একই রেখা। আমাকে বলছে এবং বি এর মান নির্ণয় করতে। এখন দেখো এইখানে আমাদের যে কনস্ট্যান্টটা আছে, এইটা আছে, একটা আছে সমীকরণের ডান পাশে, আর এইখানে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে সমীকরণের বাম পাশে। তাহলে আমি বলছিলাম যে কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা সমীকরণের এক পাশে নিয়ে আসবো। তাইলে আমি ধরো 14কে আমি সমীকরণের বাম পাশে নিয়ে আসি। তাহলে আমি যদি এই সমীকরণটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে লিখতে পারি 7x+3y - 14 = 0। আর এটা ধরলাম আমাদের 1 নং রেখা। আর আমি লিখতে পারি 3bx - 2ay+3 = 0। এইটা হলো আমাদের 2 নং রেখা। এখন যদি আমি এইখানে এইগুলোর সাথে কম্পেয়ার করি, এই দুইটাকে আমি যদি উপরের কালারটা একটু চেঞ্জ করি, আমি যদি এই দুইটাকে এইটার সাথে কম্পেয়ার করি, এই দুইটা সমীকরণকে, তাইলে আমরা দেখো লিখতে পারি a1 সমান আমরা লিখতে পারি কত 7, তারপরে b1 সমান আমরা লিখতে পারি কত 3, এবং c1 সমান আমরা লিখতে পারি -14। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। দেন আসি আমাদের এ টু সমান আমরা কি লিখতে পারি, এ টু সমান লিখতে পারি আমরা 3b। দেন বি2 সমান আমরা লিখতে পারি কত -2a। এখন প্রশ্ন হলো, ভাই আমি মাইনাস কি জন্য দিলাম? দেখো আমরা যে পূর্ববর্তী এখানে যে সমীকরণগুলো ধরছি সবগুলো প্লাস ধরে ধরছি না, বাট এখানে মাইনাস আছে। সো আমরা সমীকরণটাকে, মূল সমীকরণটাকে কম্পেয়ার করছি প্লাস দ্বারা, যেহেতু এখানে মাইনাস আছে এর জন্য আমরা মাইনাস বসিয়ে দিচ্ছি। দেন হইলো আমাদের c2, তাহলে c2 হইলো আমাদের 3। তাহলে এখন আমি যদি এইখানে অ্যাপ্লাই করি, মানে এই যে ডাটাগুলো নিয়ে আমি এইখানে বসাই, তাহলে বসাইলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা পাচ্ছি 7 হইলো আমাদের 3b ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি কত 3 হইলো -2a। দেন আমরা লিখতে পারি কত যে 3 - 14 হইলো আমাদের কত 3। এখন আমাকে এ এবং বি এর মান বের করতে হবে। তাহলে আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, ধরো আমি ইয়েলো কালার, গ্রিন কালারটা নিলাম, তাহলে এইটা ইকুয়াল, এখন আমরা এইটা লিখতে পারি, আবার এইটা ইকুয়াল এখানে আমরা এইটা লিখতে পারি। তাহলে আমরা জিনিসটা লিখতে পারি 7/3b ইজ ইকুয়াল -14/3। তাহলে এইটা সলভ যদি করি, তাহলে আমাদের বির মানটা বের হয়ে আসবে। তাহলে 3 বাদ, আর এটা করলে আসবে কত -2 থাকবে। তার মানে আলটিমেটলি বি সমান আমাদের আসবে -1/2। ওকে, বি সমান আমাদের -1/2 আসবে। এগেইন আমরা যে জিনিসটা লিখতে পারি, এগেইন আমরা লিখতে পারি কত 3 হইলো -2a ইজ ইকুয়াল -14 হইলো 3। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে। এবং তুমি যদি ক্রস প্রোডাক্ট করো, তাইলে 9 এ সমান আসবে আমাদের 9/28। এই যে 14 × 28 আর 9, আর এত এখানে চলে যাবে। তার মানে হোপফুলি আমরা বুঝতে পারছি এ এর মান কত আসবে, বির মান কত আসবে। আমাকে বলছে কিন্তু এ এবং বির মান ফাইন্ড আউট করো। তাইলে একই রেখা নির্দেশ করলে কন্ডিশন কোনটা ভাইয়া? একই রেখা নির্দেশ করলে কন্ডিশনটা হইলো আমাদের, একই রেখা যদি আমাদের নির্দেশ করে তাইলে কন্ডিশনটা, এটা আমি এটা মুছে দিই তোমাদের বোঝার জন্য, আমি একটু মার্ক করে রাখি যাতে তোমরা এটা বুঝতে পারো। একই রেখা যদি নির্দেশ করে তাহলে কন্ডিশনটা হইলো আমাদের এইটা। বুঝতে পারছি? ওকে, ফাইন। তাইলে চলো এখন আমরা 2 নং প্রবলেম যেহেতু বুঝতে পারছি, তাইলে চলো এখন আমরা 3 নং প্রবলেমে যাব। 3 নং প্রবলেমটা এগেইন সরলরেখা থেকে আসছে। তাহলে সরলরেখা থেকে এই নিয়ে আমরা কয়টা প্রবলেম দেখলাম? সরলরেখার এইটা 2 নং প্রবলেম, সরি, এইটা সরলরেখার 2 নং প্রবলেম। তাহলে সরলরেখাটাকে দুইটা মেদ দিছে। ওকে, এইটা কি বলছে? এইটা বলছে কি বি এর কোন মানের জন্য এই রেখা এবং এই রেখা সমবিন্দু হবে। তার মানে সমবিন্দুর কনসেপ্টটা দেখি আগে, আমরা মূল কনসেপ্টটা দেখবো। আমি বলছিলাম যে শুধু প্রবলেম সলভ করে দিব না, এই প্রবলেমটা যে সেকে আসবে এমন কোনো কথা নাই। তো এর আনুষঙ্গিক বা সেম টাইপের প্রবলেমটা আসতে পারে। তো আমরা যদি টাইপটা জেনে রাখি, তাইলে এই টাইপের যে কোনো ভ্যালু চেঞ্জ করে দিকে আমরা পারবো না। এজন্যই আমার এই ক্লাসের উদ্দেশ্য বোঝানো আর কি। a1x + b1y + c1 = 0 একটা সমীকরণ। দেন দেওয়া আছে a2x + b2y + c2 = 0, ধরলাম 2 নং সমীকরণ। দেন a3x + b3y + c3 = 0। ওকে, এই তিনটা সমীকরণ দেওয়া আছে। এখন এই তিনটা সমীকরণ যদি এক সমবিন্দু হয়, সমবিন্দু বলতে একই বিন্দু দিয়ে যায়,
সমবিন্দু হলে, সমবিন্দু হলে আমরা যে জিনিসটা লিখতে পারি আমরা অলরেডি সবাই জানি, তবুও আমি বলে দিই। সমবিন্দু হলে তাদের দ্বারা আমরা একটা নির্ণায়ক, তাদের দ্বারা বলতে এক্স এর সহগগুলা, ওয়াই এর সহগগুলা এবং জেড এর সহগ মানে সি এর সহগগুলা, ধ্রুবকের সহগগুলা নিয়ে আমরা নির্ণায়ক গঠন করবো, তার মান শূন্য ধরবো। তাহলে জিনিসটা এইভাবে কি, A1 A2 দেন A3 দেন হইলো V1 V2 V3 দেন হইলো আমাদের C1 C2 C3 ইজ ইকুয়াল আমরা জিরো লিখতে পারি। তো A1 A2 V1 V2 C1 C2 C3 এইগুলা কি আমরা অলরেডি 2 নং প্রবলেমে বলে ফেলছি। তাহলে এখন যদি আমরা কম্পেয়ার করি যে এই সমীকরণগুলোর সাথে আমাদের যে মূল যে সমীকরণ আছে এগুলো যদি কম্পেয়ার করি, তাহলে আমরা A1 সমান কি লিখতে পারি, A1 সমান তাইলে আমরা লিখতে পারবো 2, দেন B1 সমান আমরা লিখতে পারবো -1, দেন C1 সমান লিখতে পারবো আমরা কত, -4। ওকে, দেন আমরা A2, A2 সমান আমরা লিখতে পারবো কত ভাইয়া, A2 সমান লিখতে পারবো 1, দেন B2 সমান লিখতে পারবো +3, দেন C2 সমান আমরা লিখতে পারবো -9। দেন আসো আমরা A3 সমান আমরা লিখতে পারবো কত, 1, দেন B3 সমান আমরা লিখতে পারবো B, এবং C3 সমান লিখতে পারবো -1। বুঝতে পারছি, C3 সমান -1। তাহলে আমরা এখানে একটু বসিয়ে দিই, A1 A2 জায়গায় বসিয়ে যদি দিই আমরা, তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, জিনিসটা দাঁড়াইলো আমাদের, দেখো 2, দেন হইলো 1, দেন হইলো 1, দেন এইখানে দাঁড়াইলো -1, দেন হইলো আমাদের 3, দেন হইলো আমাদের বি, দেন আমাদের দাঁড়াইলো কত, -4, দেন আমাদের -9, দেন হইলো -1 ইজ ইকুয়াল 0। তাহলে এই নির্ণয়কটা আমরা সলভ করতে পারি সবাই। তবু আমি একটু দেখিয়ে দেই যারা একটু নির্ণায়ক ভুলে গেছি আর কি। তাহলে প্রথমেই ধরো আমি কোন কলাম, মানে আমি প্রথম সারির সাপেক্ষে করবো, অর্থাৎ আমি এই সারির সাপেক্ষে নির্ণয়কটা করবো আর কি। আমি এই সারির সাপেক্ষে নির্ণয় করবো। তাহলে প্রথম যুক্তিটা আমি রাখলাম 2, দেন আমাদের এই প্রথম যুক্তি এবং এইটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে। তাহলে এইগুলার তোমার নির্ণয়কের মান, মানে 3 সাথে -1 গুণ হলে কত আসবে, -3, দেন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +9b। দেন আমাদের ফর্মুলা অনুযায়ী পরেরটায় -1 দিলাম। তারপর এইখানে যদি আমি এইটা বাদ চলে যাবে, এখন এখন কিন্তু এইটা বাদ চলে যাবে। ওকে, তাহলে এইটা যদি আমরা বাদ দিই, তাহলে এখন আমাদের আসবে কত, মাইনাস মাইনাসে +1, দেন হইলো প্লাসে মাইনাসে বি, দেন আমাদের প্লাস, দেন এগেইন এখানে 1 আছে, এখন কিন্তু আমাদের এইটা বাদ চলে যাবে, এই যে এই জিনিসটা আমাদের বাদ চলে যাবে। তাহলে চলো এখানে, ওকে, -9, এটা -9 ছিল। আচ্ছা যাই হোক, তাহলে মাইনাস মাইনাস হইলো +9, দেন হইলো আমাদের +12 সমান 0। তবু একটু রিচেক করে দিবা, ঠিক আছে। তো যে এই জিনিসটা থাকলো, এখন যদি এইটাকে তুমি সলভ করো, এইখানে যে সমীকরণটা আসবে এটাকে তুমি জাস্ট সলভ করে নিবা। সলভ করলে এইখানে পাবো -6, দেন পাবো 18b, দেন পাবো -1, দেন পাবো, এটা কি লিখছিলাম আমি নিজেও জানি না ভাই, নিজের লেখাই নিজে কনফিউজড হয়ে যাই। এইটা মেবি আসছিল -4b, এটা বি ছিল কি, এটা বি, -4b +21 ইজ ইকুয়াল 0। তাহলে এইখান থেকে তুমি যদি সলভ করো, তাহলে আমাদের বির ভ্যালুটা বের হবে, এইখান থেকে সলভ করলে বির ভ্যালুটা বের হবে হোপফুলি -1, হোপফুলি -1। তো তবুও নিজেরা একটু সলভ করবা, ঠিক আছে। আমার এখানে হিজিবিজি হিজিবিজি হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা 3 নং প্রবলেমটা বুঝতে পারলাম। এখন চলো আমরা 4 নং প্রবলেমটা দেখি। 4 নং প্রবলেমটা ইন্টারেস্টিং, এটাও কিন্তু ভার্সিটি ক, এটাও কিন্তু ভার্সিটির ক, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকের প্রশ্নটা সেম টাইপের বাবা। এখন দেখো এখানে কি বলছে, আর ইজ ইকুয়াল এ cos থিটা বৃত্তটির কার্তেশ্য সমীকরণ বের করো। কার্তেশ্য সমীকরণ, তাহলে কার্তেশ্য সমীকরণে আমরা জানি এখানে দেয়া আছে কি, পোলার সমীকরণ। তাহলে পোলার এবং কার্তেশ্য রিলেশনশিপ থেকে আমরা একটা জিনিস জানি, এক্স সমান আমরা জানি কি আর cos থিটা, তারপর ওয়াই সমান আমরা জানি কি আর সাইন থিটা, আর আর সমান আমরা কি জানি √x² + y²। এই জিনিসপত্রগুলো আমাদের রাখা যাবে না, ঠিক আছে। যদি আমাদের আর এবং cos থিটা রাখা যাবে না, আর যে কোনো কোনো কিছু রাখতে পারো তুমি, ঠিক আছে। আমাদের পোলার থেকে কার্তেশ্যতে নিতে হইলে, তাইলে আমাদের ফর্মেটটা ছিল আর সমান এ cos থিটা। তাহলে দেখো আমি একটু যদি চালাকি করি, তাহলে এখানে একটা আর দ্বারা গুণ করে দিই, তাহলে r² সমান লিখতে পারি a * r cos থিটা, মানে উভয় পক্ষে আমি আর দ্বারা গুণ করছি। তাহলে r² সমান, আমি এটাকে যদি বর্গ করতাম, তাহলে r² সমান আমি কি লিখতে পারতাম, x² + y²। তাহলে এখানে লিখতে পারবো আমি x² + y²। ওকে, এ থাকলো, এবং আর cos থিটাকে কি লিখতে পারি, আমি এক্স লিখতে পারি। তার মানে আমাদের আলটিমেটলি কার্তেশ্য সমীকরণটা চলে আসছে। তাহলে x² + y² - ax সমান 0। এটাই হলো আমাদের প্রদত্ত বৃত্তের যে কার্তেশ্য সমীকরণ আর কি। যে প্রদত্ত বৃত্তের পোলার সমীকরণ দেওয়া ছিল, কার্তেশ্য সমীকরণ। এখন আসো আমাদের পরের প্রবলেম। পরের প্রবলেমে আমাদের কি বলছে ভাইয়া, দেখি আমরা পরের প্রবলেমে আমাদের যে জিনিসটা বলছে সেটা হলো যে আমাদের অন্তরীকরণ থেকে দিছে, দেড়শো লিমিটের ম্যাথ থেকে দিছে।
সো এই ম্যাথটা চাইলে তোমরা ম্যাথমেটিক্যাল দিয়ে করতে পারো, আবার তোমরা চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। বাট ক্যালকুলেটর দিয়ে করলে এইটার ভ্যালু আসবে কিনা আমরা একটু ট্রাই করবো, সমস্যা নেই, ক্যালকুলেটর দিয়েও দেখিয়ে দিব, সমস্যা নেই। তো আগে চলো আমরা ম্যাথমেটিক্যাল জিনিসটা শিখি। তো এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা দেখতাম একটা ফর্মুলা ছিল, যদি লিমিট এক্স টেন্স টু জিরো হয় এবং ওয়ান প্লাস এক্স, আর এইখানে যদি হয় বি বাই এক্স, তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এবি, ই টু দি পাওয়ার এবি। বা এইখানে অন্যভাবে যদি দিত, বা এটার আরেকটা ফর্মুলা ছিল এইভাবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি হইতো, আর ওয়ান প্লাস ওয়ান বাই, সরি, এ বাই এক্স, আর এখানে যে বি এক্স হইতো, তাইলেও কিন্তু এটা লিখতে পারতাম এবি। তার ফর্মুলা আমরা এই দুইটা জানতাম। তাহলে আমি যদি এই ফর্মুলা, উপরের ফর্মুলাটা, যেহেতু আমাদের লিমিট দেওয়া আছে জিরো, তারপর a+ax দেওয়া আছে, তারপর b/x, এই আকারটা আছে, তাইলে দেখো এইটার সাথে যদি আমি এইটার সাথে, অর্থাৎ আমি প্রথমটার সাথে যদি এইটার কম্পেয়ার করি, তাহলে a সমান তো এই দেওয়া আছে, আর b সমান কি দেওয়া আছে, b সমান দেওয়া আছে ভাই আমাদের 1/। দেখো এখানে বি দেওয়া ছিল না, তাহলে এই টার্মটাকেই তো আমরা বলতে পারি বি, তাহলে বি সমান দেওয়া আছে 1/a। তাহলে আমি যদি এইখানে বসাই তাহলে এই জিনিসটা চলে আসবে। তাইলে আমাদের আনসার হবে ই টু দি পাওয়ার a ইন্টু 1/a, দ্যাটস ওয়াই ই টু দি পাওয়ার 1। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি যে ই টু দি পাওয়ার 1। এখন দেখো ই টু দি পাওয়ার 1 তো গেল, এখন দেখো এই জিনিসটা আমরা ক্যালকুলেটারে কিভাবে করতে পারি। চলো আমরা ক্যালকুলেটার দেখার ট্রাই করি। তো ক্যালকুলেটরে যদি আমরা এটা সলভ করতে চাই, তাহলে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো আগে প্রথমেই আমাদের মুডটাকে নিতে হবে রেডিয়ান, এবং সবগুলো ক্লিয়ার করতে হবে। দেখো আমার এই ক্যালকুলেটর তোমরা যদি দেখো, এইখানে দেওয়া আছে কমপ্লেক্স, এইখানে দেওয়া আছে ডিগ্রি, ডিগ্রি মিলে দেওয়া আছে, তাহলে তোমার মুডটাকে নিতে হবে রেডিয়ানে। তার আগে আমি শিফট দিয়ে ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, শেষ। এখন ডিগ্রি মুডে আছে, আগে আমি শিফটে দিব, দেন মুডে দিব। মুডে দিয়ে দেখো চারে চাপলে কিন্তু আমার মুডটা রেডিয়ানে চলে আসবে, এই দেখো উপরে কিন্তু আর আসছে। ওকে, এখন আমাদের কি করতে হবে, এই ফাংশনটা ইনপুট দিতে হবে, ফাংশনটা ইনপুট দিতে হবে। তাহলে ফাংশনটা ইনপুট দিয়ে আমি ফার্স্টে ব্রেকেট দেওয়া আছে, দেখো আমাদের ফাংশনটা কি ছিল, যে 1+x, তাহলে ফার্স্টে আমি ফার্স্ট ব্রেকেট দিলাম, দেন 1 দিলাম, প্লাস দিলাম। এখন এ ইনপুট দিতে হবে, এ ইনপুট দেওয়ার জন্য দেখো আলফাতে ক্লিক করবা, ক্লিক করার পর এই যে সাইনটা আছে RCL এর উপরের সাইন, ব্রেকেট দিয়ে যে মাইনাস, এইটাতে ক্লিক করবে, তাহলে এ চলে আসছে। দেন এগেইন আলফাতে ক্লিক করবা, দেন দেখো ফার্স্ট ব্রেকেট ক্লোজ দেন আছে, এইখানে ক্লিক করবা, তাহলে এক্স চলে আসছে, দেন ফার্স্ট ব্রেকেট দিয়ে ক্লোজ করে ফেললাম। তাইলে এইটা কি হইলো, তোমার ফাংশনটা ইনপুট দেওয়া হলো। ফাংশনটা কি ছিল, যে 1+a টু a x। এখন দেখো এর উপরে পাওয়ার কি ছিল, যে 1/a টু দি পাওয়ার x। তাইলে এইখানে তুমি এখন এই যে পাওয়ার সিম্বলটা দিলা, দেন ফ্র্যাকশন সিম্বল দিলা, দেন 1 দিলা, দেন তুমি শিফটের নিচে আসলা, দেন এগেইন টা ইনপুট দিবা, তাহলে আলফা দিয়ে এইখানে এ ইনপুট দিলাম, দেন আলফা দিয়ে এক্স ইনপুট দিলাম। তাহলে তোমার মূল ফাংশন ইনপুট দেওয়া শেষ। এখন ফাংশন লেখা শেষ হলে তুমি যে জিনিসটা করবা, ক্যালকে ক্লিক দিবা। ক্যালকে ক্লিক দিছো, এখন ক্যালকে ক্লিক দেওয়ার পর তোমাকে এখন দেখো এর মানটা চাইছে। এখন এ একটা কনস্ট্যান্ট না, এর মান তোমার যা খুশি তুমি ইনপুট দিতে পারো, যে কোনো কনস্ট্যান্ট পেলো। তোমার ইচ্ছা হচ্ছে তুমি 8 ক্লিক দিছো, 8 ক্লিক দিলা, দেওয়ার পর তুমি ইকুয়ালে ক্লিক দিবা। ইকুয়ালে ক্লিক দেওয়ার পর দেখো তোমার আসছে কি এক্স এর মান। এক্স এর মান বলছে তোমাকে ইনপুট দেওয়ার জন্য। এখন ভাই এক্স এর মান, এখন লিমিট কি আছে, লিমিট আছে জিরো না। এখন লিমিট জিরো বলতে কি, এক্স এর মান জিরোর খুব কাছাকাছি, বাট জিরো না। এখন তুমি যদি জিরো দাও তাইলে কিন্তু সেটা নিবে না। তাহলে তোমাকে যে জিনিসটা দিতে হবে, 0.0000, এইভাবে তিন চারটা জিরো দিয়ে 1 দিবা, দেওয়ার পর ইকুয়ালে দিবা। ইকুয়ালে দিলেই দেখো তোমার এইখানে একটা মান দিছে, যে 2.71। এখন পরীক্ষার সময় এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে 2.71 পরীক্ষার সময় কি তুমি অ্যাপ্লাই করতে পারবা। অ্যাকচুয়ালি আমি বলবো, তুমি যদি এই ফর্মুলাটা না জানো তাহলে তুমি 2.71 অ্যাপ্লাই করবা। বাট তুমি যদি ফর্মুলা জানো, তাহলে এটাকে তুমি 2.71 না লিখে তোমাকে লিখতে হবে। এখন দেখো 2.71 আর যেন সেম, এইটা আমরা একটু প্রমাণ দিই। চলো আমরা একটু প্রমাণ দিই। দেখো শিফট, এইখানেও ই, এটার মান কত আসছে, দেখো 2.71। তার মানে আগের আনসার এবং লেখা কিন্তু সেম জিনিস, কিন্তু পরীক্ষার সময় তুমি যদি এইবার ফ্র্যাকশনাল আনসার দাও, তাইলে কিন্তু অনেক স্যাররাই সেটাকে নেগলেক্ট বা তোমাকে পার্শিয়াল মার্কস দিতে পারে, ফুল মার্কস নাও দিতে পারে। তাহলে ভাই হোপফুলি আমি আমার জায়গা থেকে বুঝাইতে পারছি কেমনে কি করব পরীক্ষার সময়। যদি আমরা ফর্মুলা জানি তাহলে ফর্মুলা ওয়াইজ করব, মানে লেখবো, ফর্মুলা ওয়াইজ করলে কিন্তু তোমার আসবে, আদারওয়াইজ তোমার আসার কথা না। ঠিক আছে, এইভাবে আসবে আর কি যদি ক্যালকুলেটর। তাইলে একটু কমেন্টে জানাবা যে 5 নং প্রশ্নটা তোমরা বুঝতে পারছো কিনা, ক্যালকুলেটর সহ, টপিক সহ। ঠিক আছে, কমেন্টে লিখবা দেন 5 নং ম্যাথ ক্লিয়ার, এতটুকু লিখলেই এনাফ। আচ্ছা চলো এখন আমরা 6 নং ম্যাথটা দেখি। আর আগেই বলছি তো ভিডিওটা একটু ডিটেলসে বলছি, এর জন্য ভিডিওটা অনেক লম্বাই হচ্ছে।
পরের ম্যাথটা ইন্টারেস্টিং, এইটাও কিন্তু হুবহু কোনো ম্যাথ না, বাট এটা ভার্সিটি রিপিটেড ম্যাথ। পরের ম্যাথে কি বলছে, এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব ইজিক্যাল জিরো বক্ররেখাটির 1 - 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। তাইলে এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা কি করি ভাইয়া, এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা ডিওয়াই বাই ডিএক্স ফাইন্ড আউট করি, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এইটা যারা কি বোঝায়, এই ডিওয়াই বাই ডিএক্স দ্বারা বোঝায় স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। ঢালকে ধরলাম আমি এম দ্বারা রিপ্রেজেন্ট করো, তাহলে স্পর্শক এক ধরনের সরল রেখা না, তাহলে তোমার একটা বিন্দু দেওয়া আছে এবং একটা ঢাল দেওয়া আছে, সাপোজ ধরো এ বি একটা বিন্দু দেওয়া আছে, তাইলে এ বি বিন্দু এবং এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণটা তাইলে কি হয়, এক্স সরি ওয়াই মাইনাস এ ইজ ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এ। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে। যদি তোমাকে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দেয় এবং তার যদি ঢাল দেওয়া থাকে, তাইলে এখানে সমীকরণটা কি দাঁড়ায়, সমীকরণটা দাঁড়ায় হইল আমাদের যে ওয়াই মাইনাস বি ইজ ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এম। তাহলে আমরা আনসারটা বুঝতে পারছি এখন কি করব, তাহলে ফার্স্টে আমাকে ডিওয়াই বাই ডিএক্স বের করব, তাহলে যেটা হলো আমাদের এম আর বিন্দু তো আমাদের দিয়ে আছে, এবং এমটা বের করব এই বিন্দুর রেসপেক্টে। তাহলে চলো আগে আমরা এটা ডিওয়াই বাই ডিএক্স ফাইন্ড আউট করি। এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব সমান জিরো। ওকে, ফাইন। তাহলে এক্স কিউবকে আমি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ার আসবে। দেন এইখানে থ্রি তো বাইরেই আছে, এক্স কে রাখলাম, এইটা করলে থ্রি, দেন এগেইন মাইনাস চলে আসবে। দেন এইটাকে তো তুমি একবার করছো ওয়াই কে রাইখে দিই, দেন তোমাকে করতে হবে কি এক্স কে রাইখে নিই, তাহলে এক্স কে রাইখে হলে এখানে থ্রি ওয়াই আসবে। দেন ওয়াই কিউবের অন্তরজ আসবে থ্রি ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। হোপফুলি এতটুকু বুঝতে পারছি আমরা। এখন দেখো ডিওয়াই বাই ডিএক্স যদি তুমি কমন নাও তাহলে জিনিসটা কি আসে, তাহলে জিনিসটা আসবে আমাদের মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই স্কোয়ার দেন ডিওয়াই বাই ডিএক্স। আর বাকি জিনিসপত্রকে তুমি ওই পাশে নিয়ে নাও, ওই পাশে নিয়ে নিলে আসবে থ্রি ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যদি ডিওয়াই বাই ডিএক্স এর রেজাল্টটা বের করতে চাও, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর রেজাল্টটা আসে যে থ্রি ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই হইলো মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। এখন তোমাকে এটা তো তোমার ডিওয়াই বাই ডিএক্স এর একটা সমীকরণ বের হয়েছে, এখন তোমাকে এই পয়েন্টে বলছে না, তাইলে 1 - 1 পয়েন্টে, তাহলে তুমি এক্স এর মান বসাও 1 এবং ওয়াই এর মান বসাও -1। তাহলে আমি যদি ওয়াই এর মান -1 বসাই এবং এক্স এর মান যদি 1 বসাই, ঠিক, তার মানে আলটিমেটলি এখানে আসবে -6 আর এইখানে আসবে জিরো। তার মানে তুমি এটাকে -6/0 মানে সামথিং বাই জিরো রাখতে পারো, মানে ইনফিনিটি রাখতে পারো সহজ হিসাব, ইনফিনিটি, বা তুমি -6/0 রাখো। ঠিক আছে, -6/0 রাখো, তাহলে তুমি এম এর মানটা অর্থাৎ এম সমান তুমি কত পাইছো, যে -6/0। তাহলে ঢাল, কোনো একটা রেখার ঢাল যদি জিরো হয় তাহলে সেটা, সরি, ঢাল যদি ইনফিনিট হয় তাহলে রেখাটা কোনকে সমান্তরাল ভাই, এটা একটু কমেন্টে বলবা, যে রেখার ঢাল যদি, রেখার ঢাল অসীম হলে কোনকে সমান্তরাল। ওকে, সমান্তরাল। একটু তোমরা কমেন্টে রেসপন্স করবা আশা করছি, ঠিক আছে, যারা এ পর্যন্ত দেখছো আর কি। ঠিক আছে, আর না করলে সমস্যা নেই, তোমাদের জন্য দেয়া, তোমরা যদি রেসপন্স না করো আমার কি। ওকে, যাই হোক, এতটুকু বুঝতে পারছি, তার মানে এম এর মানটা বুঝতে পারছি। তাইলে এখন আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি, এই যে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের স্পর্শকের সমীকরণটা চলে আসবে। তাহলে এই সূত্র অনুযায়ী লিখতে পারি ওয়াই মাইনাস আছে +1 হয়ে গেছে, দেন এম এর মান হলো -6/0 x-1। এখন তুমি আর গুণন বা ক্রস প্রোডাকশন করতে পারো, করলে চলে আসবে কি -6 x-1 সমান 0, আলটিমেটলি -6x + 6 সমান 0। তাইলে রেখাটার সমীকরণ এইটাই, 6x - 6 সমান 0, বা তুমি লিখতে পারো x-1 সমান 0। বুঝতে পারছি স্পর্শকের সমীকরণ। তাইলে আমাদের 6 নং প্রবলেমটা শেষ। দেন চলো আমরা 7 নং প্রবলেমটা দেখি। সাথে কি বলছে, যে ওয়াই ইজ ইকুয়াল আমরা লিখতে পারি লন এক্স, ওয়াই ইজ ইকুয়াল যদি লন এক্স হয় তাইলে তার কি বের করবো আমরা, যে তার 10তম অন্তরজ অন্তরক সহগ কত, এটা আমরা ফাইন্ড আউট করবো। ওয়াই সমান যদি আমাদের লন এক্স হয় তাইলে তার এন তম অন্তরক সহগ, অন্তরজ সহগ সমান আমরা লিখতে পারি -1 to the power n-1, দেন n-1 ফ্যাক্টোরিয়াল, n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 10তম সহগ বলছে না, তাহলে 10তম সহগ বিধায় সেটা হবে -1 to the power 10-1, দেন হলো ফ্যাক্টোরিয়াল। দ্যাটস ওয়াই তোমাকে দাঁড়াইলো যে -1 to the power 9, দেন 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা করলে আসবে, এখানে মাইনাসের পাওয়ার বিজুড় আছে, মাইনাসের পাওয়ার বিজুড়, তার সিম্বলটা হয় মাইনাস, তাহলে -9 ফ্যাক্টোরিয়াল। এখন এইটা রাখলেই হবে, তোমাকে সহগ বলছে তাহলে সহগের ফর্মুলাটা হলো এইটা।
তো এটা ডিরেক্ট মুখস্থ টাইপের, তুমি ভার্সিটি কোতে গেলেই দেখবা হাবি জাবি অনেক মুখস্থ জিনিসপত্র আছে এইভাবে এন্তম অন্তরক নির্ণয়। তাহলে 7 প্রবলেমটা বুঝতে পারছি। এখন চলো আমরা 8। 8-এ দেখো, 8-এর প্রবলেমটা কি? 8-এর প্রবলেমটা আসছে আমাদের যুগজীকরণ থেকে। সো এটাও কিন্তু তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আবার তুমি চাইলে এইভাবে করতে পারো। এইখানে দেখো, এইখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে ফর্মুলা ওয়াইজ, সেটা হলো যে ইন্টিগ্রেশন অফ এফ এক্স বাই হলো এফ এক্স ডিএক্স। অর্থাৎ নিচের যে ফাংশনটা আছে সেই ফাংশনের অন্তর যদি উপরে থাকে, তাহলে জিনিসটাকে লেখা যায় লন অফ নিচের ফাংশনটা। এটা হলো এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। এখন আমি কেমনে বুঝলাম? দেখো এখানে দেয়া আছে কি 1 + ex নিচের ফাংশন। এখন এটাকে তুমি যদি অন্তরীকরণ করো, তাহলে 1 এর অন্তরজ কত 0, আর e⁻x এর অন্তরজ কত e⁻x, অর্থাৎ শকুনের অপুষাপে গরু মরে না, এই ধরনের কনসেপ্ট আর কি। তার মানে আলটিমেটলি কি e⁻x পাচ্ছ। তাহলে আমার নিচেরটার অন্তরজ আমাদের উপরে আছে না, তাইলে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তাইলে ডিরেক্ট তোমার এখানে যেটা দেয়া আছে ln 2 বাই হইলো 0 দেওয়া আছে লিমিট, আর e⁻x দেন 1 + e⁻x দেয়া আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, তার ব্র্যাকেট দিবা লন 1 + e⁻x, তারপর ln 2 দেন 0, ln 2 আর 0। এখন তুমি এখানে ফার্স্টে আপার লিমিট বসাবা, তাহলে আপার লিমিট লন ইন্টু 1 + e⁻ln 2, দেন মাইনাস দিয়ে আমাদের লোয়ার লিমিট লন ইন্টু 1 + e⁻0। তার মানে এখন দেখো লন, তারপর 1 + e⁻ln 2, অর্থাৎ লন এবং তে ক্যান্সেল আউট হয়ে জাস্ট এইখানে যে জিনিসটা আছে এটাই থাকে, তার মানে 2 মাইনাস লন 1 + 1, তার মানে আলটিমেটলি ln 3 মাইনাস ln 2। এখন এইটাকে আমরা লিখতে পারি 3/2, ওই যে আমরা 9-10-এর সূচক এবং লগ পড়ছিলাম, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়েছে। তো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি যে 8টা আমরা বুঝতে পারছি। এখন চলো আমরা 9। 9-এ কি বলছে? 9-এ বলছে জটিল সংখ্যা থেকে দিচ্ছে বাপু। জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র। ঠিক আছে, মডুলাস এবং আর্গুমেন্ট সব ভার্সিটিতে রিপিট করে, এজন্যই আমরা বলি ভার্সিটি কটাই একটু ভালো করে পড়ো, আর কোনো কিছু পড়তে হবে না। তো দেখি আমরা, এটা জটিল সংখ্যা দিয়ে দিচ্ছে, এখন এর মডুলাস এবং আর্গুমেন্ট। তাহলে ধরো একটা জটিল সংখ্যা ধরলাম a + ib যদি থাকতো, তাহলে তার মডুলাস, মডুলাস আর সমান আমরা লিখতে পারতাম √a² + b²। এবং তার আর্গুমেন্ট, আর্গুমেন্টের ক্ষেত্রে কনসেপ্ট আছে, বিভিন্ন কনসেপ্ট আছে, চতুর্ভাগ অনুযায়ী। আমার আর্গুমেন্ট দুই ধরনের হয়, একটা হয় মুখ্য আর্গুমেন্ট আর একটা হয় তোমার জেনারেল আর্গুমেন্ট। এখন দেখো এইটা কোন চতুর্ভাগে পড়ছে, এইখানেও মাইনাস এইখানেও মাইনাস, তার মানে এটা থার্ড চতুর্ভাগে পড়ছে। তাহলে থার্ড চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালুটা, অর্থাৎ মুখ্য আর্গুমেন্টের ভ্যালুটা হয় যে মাইনাস, সরি মুছে দিই, এইটাতে একটু সমস্যা করছে, যে আমরা -π + 10 ইনভার্স এই যে তোমার ওয়াই এর ভ্যালুটা মানে বি বাই হলো এ, এইটা হলো আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট। তারপর আমাদের যে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের যে জেনারেল আর্গুমেন্ট θg সমান আমরা লিখতে পারি π + 10 ইনভার্স বি বাই এ। সরি পাই না, এখানে আমরা লিখতে পারি, হ্যাঁ π + 80 লিখতে পারি। তো সেম কাহিনী, এখন তুমি এখানে যে কোনটা তুমি বের করতে পারো, যেহেতু তোমাকে আর্গুমেন্ট বলছে, তুমি চাইলে প্রিন্সিপাল আর্গুমেন্টও বের করতে পারো, তুমি চাইলে জেনারেল আর্গুমেন্টও বের করতে পারো। কিন্তু জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা মোস্ট প্রবাবলি জেনারেল আর্গুমেন্টটাই ইউজ করি আর কি, জটিল সংখ্যার ক্ষেত্রে সরি প্রিন্সিপাল আর্গুমেন্টটা ইউজ করি, অর্থাৎ থিটা পিটা আমরা ইউজ করি। তার মানে এখানে আনসারটা যদি আমি দেই, তাহলে আনসারটা হবে ফার্স্টে মডুলাস, অর্থাৎ মডুলাস আর সমান হবে √1² + 1² মানে √2। আর তোমার আর্গুমেন্টটা, আর্গুমেন্টটা হবে তোমার থিটা সমান হবে -π তো থাকলোই, 10 ইনভার্স, দেন হইল বির ভ্যালু কত 1, 1, তার মানে আলটিমেটলি 5 + π/4, দেন মাইনাস তো আছে এখানে, তাহলে আসবে -3π/4, -3π/4। তার মানে হোপফুলি আমরা 9টা বুঝতে পারছি। তাইলে চলো এখন আমাদের 10 নং প্রবলেমটাতে যাই। 10-এ কি বলছে? এগেইন জটিল সংখ্যা, জটিল সংখ্যা দুইটা ম্যাথ দিয়েছে। তাইলে যেটা কি 10-এ কি বলছে আমাদের -4i এর বর্গমূল কত। তাইলে এই ধরনের কেসের ক্ষেত্রে শুধু যদি আই থাকে, তাহলে এই ধরনের বর্গমূলের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা বার করবা, সব বেলায় তুমি কি করবা, দেন 2i এই কনসেপ্টে নিবা, হয় +2i বা -2i। যদি শুধুমাত্র সিঙ্গেল আই থাকে, অর্থাৎ তোমার আই প্লাস মাইনাস সামথিং কোনো কিছু না থাকে, শুধুমাত্র সিঙ্গেল আই যদি থাকে, এই ধরনের কনসেপ্টের ক্ষেত্রে হয় তুমি 2i + 2i এ নিবা, না হয় তুমি -2i এ নিবা। তাইলে এখন দেখি আমরা এটা কেমনে করতে পারি বা এটা কি করতে পারি। তাইলে দেওয়া আছে আমাদের কি, ধরো জেড সমান তোমার দেয়া আছে -4, তাহলে এটাকে আমি বলছিলাম যে 2i এর কনসেপ্টে নিবা, হয় প্লাসের নাহলে মাইনাসের। তাহলে আমি 2 কে রাখলাম, দেন এটাকে লিখতে পারি -2, এটা তো লিখতে পারি। দেন 2i এ নেওয়ার পর তুমি যে জিনিসটা করবা, চোখ মুজে এইখানে দিবা প্লাস মানে 1 দিবা, এখানে তো মাইনাস, এইটা যা আছে এটা যা আছে এইখানে বসিয়ে দিবা -2i। তাহলে এখানে দিছো 1, দেন দিবা তুমি i²।
চোখ মুছি। এখানে তোমার প্লাস থাকুক মাইনাস থাকুক ডাজেন্ট ম্যাটার, মধ্যখানে এই ভ্যালুটা বসিয়ে দিবা, মানে টু এইটা বসিয়ে দিবা, আর প্রথমে দিবা +1 দেন দিবা +i²। তাহলে এখন যদি এটাকে করি তাহলে লিখতে পারি, দেখো এখানে দেখো a² - 2ab + b² এর ফর্মুলা পড়ছে, তার মানে a - b² তাহলে এটাই কার ভ্যালু পাইছো, তুমি জেড এর ভ্যালু পাইছো। তোমাকে প্রশ্ন করছে কি যে বর্গমূলটা বের করার জন্য, তাহলে বর্গমূল রুট করবা, আর বর্গমূল করলে আমরা কি জানি প্লাস মাইনাস দিতে হয়, তাহলে √2, আর এখানে আছে 1/5। তাহলে 10 নংটা বুঝতে পারছি। ওকে, ফাইন। তাইলে চলো এখন আমরা 11 নং প্রবলেমে যাই। 11 নং প্রবলেমে বলছে কি যে এই সমীকরণে একটি মূল বলছে অপরটির উল্টো হওয়ার শর্ত কি। তাইলে একটি মূল অপরটির উল্টো বলতে আমরা কি বুঝি, আগে আমরা এইটুকু ক্লিয়ার হই। ধরো একটা মূল দেওয়া আছে তোমার আলফা, এবং অপর মূল ধরো বিটা দেওয়া আছে। তাইলে একটা মূল অপরটির উল্টা বলতে বুঝাইছে α = 1/β। এখানে কন্ডিশনটা হলো α = 1/β। এখন তাইলে আমরা জানি কি, ধরো ax² + bx + c = 0 একটা দ্বিঘাত সমীকরণ যদি থাকে, তাহলে তার মূলের মধ্যে রিলেশন অর্থাৎ মূলদ্বয়ের সমষ্টি সমান আমরা কি জানি, আমরা জানি হলো -b/a, এবং মূলদ্বয়ের গুণফল সমান আমরা জানি কি যে c/a। এখন এইটাকে কিন্তু উল্টা করে দিছে, দেখো cx² + bx + a দিছে, তাহলে b এর জায়গায় b আছে, কিন্তু আমার এই সমীকরণের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এই সমীকরণের সাথে কম্পেয়ার করলে a = c, আর তোমার a = c, মানে দুইটাতেই a = c, এবং এটার আনসারও দেখবা তোমার a = c হচ্ছে। এটা একটু জাস্ট তুমি যদি একটু থিঙ্কিং করো বা বহুপদী সম্পর্কে তুমি একটু অ্যানালাইসিস করতে, তাহলে এটার আনসার তোমার ম্যাথই করা লাগতো না, তোমার ইজিলি করতে পারতা। তো বা চলো আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যাই। তাইলে এখন দেখো দুইটার মধ্যে এইভাবে আছে না, তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি, এই জানি এই কন্ডিশন থেকে লিখতে পারি α β সমান কি আমরা লিখতে পারি 1 লিখতে পারি, α × β সমান 1 লিখতে পারি। তাইলে চলো এখন α β তো সমান, তুমি তো 1 লিখছো, ভালো কথা। তাইলে আমাদের তো এই জিনিসটা নিয়ে কাজ নেই। এখন আলফা এবং বিটা সমান আমরা জানি কি c/a। এখন তাহলে এখানে c বলতে কত আছে আমাদের, a আছে, আর a বলতে কত আছে আমাদের, c আছে। তাইলে সমান 1। তার মানে আলটিমেটলি দেখো কত আমাদের c। এইটাই হইলো তোমার শর্ত। এখন তুমি বলতে পারো যে আমি যুগ কেন নিলাম না, আমি এই কন্ডিশন কেন অ্যাপ্লাই করলাম না, এটাও তো তোমার মন জাগতে পারে। তো চলো তোমার এই মানে প্রশ্ন যে জাগ্রত হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই, এবং সেটারও আমি একটু অ্যানালাইসিস করার ট্রাই করি। তাহলে α + β সমান, তুমি যদি -b/a ইউজ করতা, জিনিসটা হয়তো এইভাবে, আলফা সমান আলফা রাখছো, এবং বিটা সমান তুমি যদি 1/α লিখতা, তাহলে -b/a। এইখানে তুমি কোনো সুউত্তর পাচ্ছ না, দ্যাটস ওয়াই এইখানে গিয়ে তুমি এগেইন একটা দ্বিপদীতে মানে বহুপদীতে তুমি আবার পরিণত হয়ে যাচ্ছে, তার মানে তোমার এক্সাক্ট কোনো মান টান বা ভ্যালু ট্যালু বের হওয়া যাচ্ছে না। এজন্যই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি নাই। হোপফুলি বুঝাইতে পারছি। চলো এটাকে একটু মার্ক করে রেখে দিই, পরে যদি কেউ স্লাইড টাইড দেখে তাইলে এটাকে ধরে নিতে পারে আমি এইটাই মেবি করাইছি। ওকে, যাই হোক, তাহলে 11 ক্লিয়ার হইলো আমাদের। চলো আমরা 12টা দেখি। তো 12তে কি বলছে, 12তে বলছে tan2θ আর tan θ = 1 হইলে থিটার ভ্যালু কত। এইটা বাই ডিউতে আসছিল কোনো এককালে, এটা ডিউর হুবহু ম্যাথ তুইলা দিছে। এইখানে এইটা মানে না বলার কোনো কিছু নেই, ডিউর হুবহু ম্যাথ। সো এই ম্যাথটা তুমি অপশন যদি থাকতো তাহলে আমি বলতাম ক্যালকুলেটর দিতে তুমি অ্যাপ্লাই করে করতে পারতো, এখন তো অপশন নাই। তার মানে কি জানতে হবে, তার মানে জানতে হবে আমাদের ফর্মুলাগুলো। সো ত্রিকোণমিতির বেসিক ফর্মুলাগুলো তোমাদের ক্লিয়ার, তাহলে তোমরা ত্রিকোণমিতির ম্যাথগুলো ইজিলি করতে পারো। তা এই ম্যাথটা আমরা কিভাবে করব একটু দেখি আমরা। tan2θ দেন tan θ সমান দেয়া আছে আমাদের 1। এখন tan2θ ফর্মুলাটা আমরা কি জানি, tan2θ ফর্মুলা জানি আমরা 2 tan θ 1 - tan²θ, আর এইখানে তো যা আছে তাই, tan θ = 1। আচ্ছা, তারপর আমরা যে জিনিসটা লিখতে পারি 2 tan θ, এখানে tan θ আছে, দ্যাটস ওয়াই এটাকে লিখতে পারি 2 tan² θ। আচ্ছা, আর এইখানে 1 - tan² যে জিনিসটা আছে এটাকে ওই সাইডে যদি নিই, তাহলে এখানে লিখতে পারি 1 - tan² θ। তার মানে এই যে tan² θ যদি আমি এই দিকে নিয়ে আসি, তাইলে এই দিকে ছিল মাইনাস, এই দিকে আসলে প্লাস হয়ে হয়ে যাবে 3 tan² θ = 1। দেন আমরা লিখতে পারি tan² θ সমান কি লিখতে পারি 1/3। দেন আমরা tan θ সমান কি আমরা লিখতে পারি, যেহেতু তোমার এখানে বর্গ আছিল তুমি করছো বর্গমূল, প্লাস মাইনাস মাস্ট বি দিবা 1/3। এখন এইটাকে একবার প্লাস ধরবা একবার মাইনাস ধরবা। প্লাস যদি ধরো, পজিটিভ যদি ধরি আমরা, পজিটিভ ধরলে থিটা সমান কি আসবে, পজিটিভ যদি আমরা ধরি তাইলে পজিটিভ ধরলে আমাদের থিটা সমান আসবে 30 ডিগ্রি। অ্যান্ড যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে নেগেটিভ ধরলে থিটা সমান আসবে আমাদের 150 ডিগ্রি। তাহলে আনসার কিন্তু তোমাকে দুইটাই দিতে হবে, অর্থাৎ 30 ডিগ্রিও দিতে হবে, 150 ডিগ্রিও দিতে হবে।
হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। আর যদি তোমরা ভার্সিটি ক গুলা প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করো, বা ভার্সিটি স্ট্যান্ডার্ড যে কোনো প্রশ্ন ব্যাংক যদি ভালো করে সলভ করো, তাহলে কিন্তু এগুলো তোমরা অনেক সময় মুখস্থ বসাতে পারবা। তো 12 নং ম্যাথটা ক্লিয়ার হয়েছে আমাদের। চলো আমরা 13 নং ম্যাথে যাই। এই 13 নং ম্যাথটা ইন্টারেস্টিং, এবং এইটা ম্যাথ ফর্মুলা দিয়ে করলে অনেক বড় হবে। তো আমি এখানে ফর্মুলাও দেখিয়ে দিব, প্লাস তোমাদের কি শর্টকাট একটা ট্রিক্স দেখিয়ে দিব, তাইলেই তো তোমাদের বেটার হবে হোপফুলি। তো চলো এখানে প্রবলেমটা কি বলছে দেখি। একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল এবং একই ক্রমানুসারে 1 2 3 একক বেগের লব্ধির মান কত। দ্যাটস ওয়াই বেগ বলুক আর ভেক্টর বলুক বা তোমার বল বলুক, সবগুলোই তো ভেক্টর রাশি, তাহলে লব্ধির মান। তাহলে বলছে কি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে তোমাকে আগে একটা সমবাহু ত্রিভুজ ড্র করতে হবে। তো ধরে নিলাম আমার এটা সমবাহু ত্রিভুজ, যদিও হয় নাই আর কি। তাহলে সমবাহু ত্রিভুজে বলছে কি, ধরো তোমার তিনটা ভেক্টর দেওয়া আছে লাইক দ্যাট, একই ক্রমে কিন্তু বলছে প্রশ্নে, দেখো বলছে একই ক্রমে, তার মানে ক্রম সেম হবে। ঠিক আছে, আমি একই ক্রমে নিলাম। তাহলে এইটাকে ধরলাম আমি পি, এইটাকে ধরলাম আমি কিউ, এইটাকে ধরলাম আমি আর। কোনো ভুল তো কোনো কিছু লিখি নাই। ওকে, তাহলে ধরো পি এর মান দেওয়া আছে আমাদের 1, কিউ এর মান দেওয়া আছে আমাদের 2, এবং আর এর মান দেওয়া আছে আমাদের 3। এইভাবেই তো বলছে। এখন বলছে কি লব্ধির মান কত, এখন তিনটা বলের তুমি লব্ধি ফাইন্ড আউট করবা। সো এইটাকে এখন দেখো ভেক্টর ফরম্যাটে, ভেক্টর যদি আমরা ভালো করে পড়ে থাকি তাহলে ভেক্টর ফরম্যাটে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে। রিপ্লেস যদি করি, এই ভেক্টর আছে, এখন এইটা এইদিকে আছে না, তাইলে এই দিকে নিয়ে নাও, পায়ে পা মিলাও জাস্ট। দেন এইটা কোন দিকে আছে, নিচের দিকে আছে, তাইলে এইভাবে নিয়ে নাও। তাহলে তিনটা ভেক্টর আমাদের চলে আসছে। তাহলে এই দিকের ভেক্টরটাকে তুমি ধরছো 1, এই দিকের ভেক্টরটাকে, এই যে নিচের ভেক্টরটা তোমার ছিল 3, এবং এই ভেক্টরটা ছিল তোমার 2। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের আমরা জানি কি প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি। তাহলে এইখানে প্রত্যেকটা কোণের মান কত হবে, এইখানে প্রত্যেকটা কোণের মান হবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। সো এইটার ডিটেলস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া, ভেক্টরের মধ্যে আমার একটা ইয়ে আছে, টপিক আছে, হইলো একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়। সো এইটা এই কনসেপ্টে করতে পারো উপাংশ দিয়ে। আমি এখানে তোমাদের ডিটেলস বুঝাচ্ছি, বাট শর্টকাট আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। তাহলে এখন উপাংশের কনসেপ্টে আমরা ধরে নিলাম সবগুলো ভেক্টরকে আমি এক্স অ্যাক্সিসে নিয়ে আসবো, অর্থাৎ এর দিকে নিয়ে আসবো। এর দিকে যদি নিয়ে আসি তাহলে এর দিকের যে ভ্যালুগুলো আছে সেটা হবে আমাদের এফ এক্স, এবং এইখানে আমরা ওয়াই এর দিকে একটা ভ্যালু নিয়ে নিব এফ ওয়াই। বুঝতে পারছি? তাইলে দেখো এখন মানগুলা যদি আমরা বের করার ট্রাই করি, তাইলে দেখো এফ এক্স, এফ এক্স সমান লিখতে পারো দেখো 1, এর দিকে কত cos 0 ডিগ্রি, প্লাস দেন হইলো এটা 2, টুটা এই 1 এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 120 ডিগ্রি, অর্থাৎ cos 120 ডিগ্রি। দেন হইলো আমাদের এই যে থ্রিটা এই যে 1 এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কালারটা চেঞ্জ করি, 1 এর সাথে কোণ উৎপন্ন করছে, এই কোণটা উৎপন্ন করছে, অর্থাৎ 240 ডিগ্রি, প্লাস 3 cos 240 ডিগ্রি। সো এইটা তোমরা ক্যালকুলেটারে বসাবা, ক্যালকুলেটারে বসাবা। ওকে, দেন আসি আমাদের, এইটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাইলে আমাদের মানটা আসবে -3/2। দেন আসে আমাদের এফ ওয়াই। তাহলে তো এফ ওয়াই এর জিনিসটা কি দেখি আমরা, এফ ওয়াই সমান সেম জিনিসটাই রাখবা, কোনটা সেম রেখে জাস্ট সাইনটা চেঞ্জ করে দিবা, এখানে আছে কস, দিবা সাইন। তাহলে 1 sin 0 ডিগ্রি, +2 sin 120 ডিগ্রি, +3 sin 240 ডিগ্রি। ওকে, যদি এইটা করো ক্যালকুলেটারে তাইলে এইটার আনসার আসবে -3/2। তাইলে তুমি এফ এক্স এবং এফ ওয়াই চলে আসছে। দেন তোমাকে বলছে লব্ধি, তার মানে এই দুইটা তো আমরা জানি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস কি পরস্পর লম্ব। তুমি তো উপাংশে কনভার্ট করে ফেলছো, একটা এক্স উপাংশ আর একটা ওয়াই উপাংশ, তাইলে তোমার লব্ধির বলের আনসার হবে দেখো এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। তার মানে আলটিমেটলি এইটা তুমি যদি বসাও, এইখানে বসাও, যদি ধরো -3/2 স্কোয়ার প্লাস -√3/2 স্কোয়ার, যদি এটা বসাই তাহলে আনসার আসবে √3। আনসার কত আসবে, √3। হোপফুলি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন দেখো এটা শর্টকাটে কিভাবে মনে রাখতে পারো, শর্টকাট জিনিসটা আমাদের দরকার ভাই, অনেকেই শর্টকাট জিনিসটা খুঁজো। তো চলো আমরা শর্টকাটটা একটু দেখার ট্রাই করি। শর্টকাট জিনিসটা হয়েছে এইরকম, যে তোমাকে যদি এইভাবে বলে দেয় যে একটি সমান্তরাল তিনটা ভেক্টর দেওয়া থাকে, যদি একটি সমবাহু ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজই বলুক সমবাহু ত্রিভুজের, এবং একই ক্রমে যদি বলে, তাইলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে লব্ধির ফর্মুলাটা, আর এর ফর্মুলাটা হবে √3 ইন্টু ভেক্টর দ্বয়ের মধ্যে পার্থক্য, দ্বয়ের মধ্যে পার্থক্য, পার্থক্য।
তাইলে এইখানে ভেক্টর দ্বয়ের মধ্যে পার্থক্য কত দেওয়া আছে, 2 - 1 মানে 1, 3 - 2 মানে 1। তার মানে আলটিমেটলি আমার ফর্মুলা অনুযায়ী যদি বসাই তাহলে 1 × √3, দ্যাটস ওয়াই আনসার হবে √3। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই আনসার হবে √3। তো হোপফুলি আমরা 13টা বুঝতে পারছি। এখন চলো তাইলে আমরা 14টা দেব। 14 দিছে কি ম্যাট্রিক্স থেকে, এই তো পাইছি আমাদের সেই ম্যাট্রিক্স। এখন দেখো 14 বলছে কি ম্যাট্রিক্সটা কোন ধরনের ম্যাট্রিক্স। তো এইটা হইতে পারে তোমার প্রতিসম ম্যাট্রিক্স, হইতে পারে তোমার বিপ্রতিসম ম্যাট্রিক্স, এই ধরনের বিভিন্ন কেস আছে। হইতে পারে তোমার অবেদক ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স হওয়ার তো কোনো সুযোগ নাই যে ম্যাট্রিক্সে মান। ওকে, তো এই ধরনের কেসের ক্ষেত্রে ফার্স্টে তুমি ট্রাই করবা, যদি তোমাদের কোন ধরনের ম্যাট্রিক্স দিয়ে দেয় ফার্স্টে ট্রাই করবা যে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী। তো যদি ব্যতিক্রমী হয় তাহলে তো এইটা দিয়ে ট্রাই করবা, কারণ মোস্ট প্রশ্নগুলোই আমি দেখছি ভার্সিটিতে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা ঢুকিয়ে দেয় এই ধরনের চাই। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কাহিনী কি, যে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়, তাহলে আমরা দেখি এটা ব্যতিক্রমী কি না। ঠিক আছে, ব্যতিক্রমী শর্ত কি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। তাহলে এইটার তুমি নির্ণায়কের মান ট্রাই করো বের করার। এ বি দেন বি স্কোয়ার দেন হইলো মাইনাস স্কোয়ার দেন হইলো মাইনাস এ বি সমান কি আসে আমরা একটু দেখি। তাহলে এ গুণ হলে কি পাবো আমরা, এ স্কোয়ার, এখানে মাইনাস আসবে কিন্তু এখানে কিন্তু মাইনাস আছে, বি স্কোয়ার, আর এখানে মাইনাস আছে প্লাস চলে আসছে স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা নির্ণায়কের মান কত আসছে, 0 আসছে না। দ্যাটস ওয়াই এই ম্যাট্রিক্সটা হইলো আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে আমি কি বলছি, যদি এই ধরনের কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে আমাকে বলে যে কোন ধরনের ম্যাট্রিক্স, আগে আমরা ট্রাই করবো ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী, দিয়ে এইটার আনসার দিলেই হবে। যে তুমি যদি এখন ধরো ব্যতিক্রমী আসছে না, তাহলে তুমি লিখে দিতে পারো অব্যতিক্রমী ম্যাট্রিক্স, কারণ তোমার প্রতিসম ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, বিপরীতঘাতী ম্যাট্রিক্স এইগুলা বের করার তোমার কিন্তু অপশন নাই। অপশন নাই বলতে অপশন বেস থাকলে আমাদের অপশন ওয়াইজ আনসার করতে হতো, কিন্তু এইটা তো তুমি একটু লজিক কাটাইলে তুমি আনসার করতে পারো, ঠিক আছে না। তো হোপফুলি 14টা বুঝতে পারছি, যেহেতু আমাদের অপশন নাই তাহলে এটা লিখে দিতে পারো, ব্যতিক্রমী হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর ব্যতিক্রমী না হলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা 15। 15 আসছে আমাদের প্রাস থেকে। 15 আসছে প্রাস থেকে, এবং তুমি বিশ্বাস করবা কিনা জানি না, 15 এই প্রশ্নটা জিএসটি 2022-23 হুবহু ম্যাথ। জিএসটি 2022-23 হুবহু ম্যাথ। তুমি জিএসটি 2022-23 প্রশ্নটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। 22-23 আমরা এখন সলভ করছি কত, 23-24। আমি এই প্রবলেমটা কোষের প্রবলেম সলভ করছি 23-24। তার মানে জিএসটি 22-23 প্রশ্ন তোমাদের সেকে 23-24 দিয়ে দিছে। তাইলে তোমরা এখন কত সালে পরীক্ষা দিচ্ছ, 24-25। তার মানে তোমার কাজ হবে যে 24-25 থেকে শুরু করে জিএসটি সবগুলো প্রশ্ন সলভ করার। ঠিক আছে, তাইলে তুমি সেকে একটা দুইটা প্রশ্ন হুবহু মুখস্থ পাইতে পারো। চলো তাহলে এই ম্যাথটা একটু পড়ি এবং এটার ফর্মুলাটা দেখি। বলছে কি ভূমি থেকে শূন্যে নিক্ষিপ্ত একটি বল 100 মিটার দূরে আবার ভূমিতে ফিরে আসে, বলটির বিচরণ পথের সর্বাধিক উচ্চতা এত, এর নিক্ষেপণ কোণ কত। তাইলে আমি যদি এটাকে ডায়াগ্রাম আঁকার ট্রাই করি, তাহলে জিনিসটা এইভাবে তুমি নিক্ষেপ করছো, যেহেতু প্রাস এইভাবে ফিরে আসছে, ওকে এইখানে ফিরে আসছে। তাইলে তোমাকে বলছে কত নিক্ষেপণ কোণ কত, এইটা বের করার জন্য, মানে এই কোণটা বের করার জন্য দ্যাটস ওয়াই ধরলাম আমি থিটা। ঠিক আছে, আর সর্বোচ্চ উচ্চতা এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের এইচ দেওয়া আছে, আর এইটাও দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে, এইটা দেওয়া আছে 100, আর এইটা দেওয়া আছে আমাদের 75 বাই হলো 4। এটাকে বলা হয় অনুভূমিক পাল্লা আর। তাহলে সর্বোচ্চ উচ্চতা এবং অনুভূমিক পাল্লা এবং আমাদের নিক্ষেপণ কোণ এর মধ্যে একটা রিলেশন আছে, এটা তোমরা ভার্সিটি ক বইতেই গেলে পাবা, যে টেন থিটা সমান আমরা লিখতে পারি 4h/r। 4h/r। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে তো আনসার চলে আসে যে 4, এইচ এর মান কত দেওয়া আছে, যে 75/4, আর আর এর মান কত দেওয়া আছে আমাদের 100। তার মানে টেন থিটা সমান তো আমরা এইটা দেওয়া আছে, তাহলে থিটা সমান কত হয় তোমরা ফাইন্ড আউট করে নিবা। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি যে কত নং, 15 নং, আরো বাকি আছে 15টা, সময় চলে গেছে আমাদের প্রায় 1 ঘন্টা। ওকে, 16। 16 থেকে বলছে কে এর কোন মানের জন্য x² + y² + kx + 2y + 25 বৃত্তটি x অক্ষকে স্পর্শ করবে। তার মানে বৃত্ত x অক্ষকে স্পর্শ করার শর্ত কি, বৃত্ত x অক্ষকে স্পর্শ করার শর্ত, স্পর্শ করার শর্ত কি ভাইয়া, g² = c। একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করার শর্ত হইল g² = c। ফাইন, তাইলে এখন আমরা এটা ফাইন্ড আউট করার ট্রাই করি। তাইলে এখানে জি বলতে কে, জি বলতে তাইলে আমরা কত বলতে পারি, জি সমান লিখতে পারি এইখানে এইটার সাথে যদি আমি কম্পেয়ার করি, জি সমান লিখতে পারি -k/2। বৃত্ত সম্পর্কে যদি একটু কাটাকাটি করে থাকো তাহলে জি সমান -k/2 কিভাবে আসছে আমরা বুঝতে পারছি। আর সি সমান দেওয়া আছে কত আমাদের 25, সরি জি সমান -2/k/2 না, জি সমান k/2 হবে। বুঝতে পারছি। আচ্ছা ফাইন, তাহলে আমরা বুঝলাম জির ভ্যালু কত, সির ভ্যালু কত। তাইলে এখন যখন g² = c, তার মানে k² / 4 সমান হইল 25। দ্যাটস ওয়াই
কে স্কোয়ার সমান তুমি লিখতে পারো 100, তাহলে কে সমান তুমি কি লিখতে পারো, +-10, কে সমান +-10। তার মানে এক্স অক্ষকে স্পর্শ করবে কে এর কোন মানের জন্য, অর্থাৎ +-10 এর জন্য। ফাইন। এখন চলো তাইলে আমরা 17 নং ম্যাথটা দেখি। 17 নং ম্যাথটা আসছে কই থেকে, আউট অফ সিলেবাস। আউট অফ সিলেবাস তার মানে আমরা 17টা ম্যাথে এসে একটা ম্যাথ পাইলাম সিলেবাসের বাইরে থেকে আসছে। তো ম্যাথটা কি, ম্যাথটা আসছে ফাংশন থেকে। তো এই ফাংশনটা আশা করি তোমরা পারার কথা, কারণ তোমরা 9-10-এ এই ম্যাথটা একবারে এসএসসি লেভেলের ম্যাথ। এসএসসির ম্যাথ বলছে একটা ফাংশন দেওয়া আছে, বলছে তার বিপরীত ফাংশন। তো এসএসসির মধ্যেও আমরা কিভাবে করতাম, যে একটা ফাংশন দেওয়া থাকতো, এফ এক্স সমান দেওয়া আছে 1/1 + x²। এই ফাংশনটাকে আমরা ধরে নিতাম ওয়াই, এই ফাংশনটাকে আমরা ধরে নিতাম ওয়াই লেফট। তাইলে দেন আমরা এটাকে আর গুণন করতাম, করে আমরা এইখান থেকে এক্স এর মানটা বের করতাম। তুমি দেখো অ্যাকচুয়ালি বিপরীত ফাংশন বলতে কি বলছে, এফ ইনভার্স এক্সটা তোমাকে ফাইন্ড আউট করার জন্য বলছে, ঠিক আছে না। তাহলে ওয়াই সমান তুমি যদি ধরো এফ এক্স, ওয়াই সমান যদি তুমি ধরো এফ এক্স, তাইলে এক্স সমান তুমি কি লিখতে পারবা, এফ ইনভার্স ওয়াই। বুঝতে পারছি? তাহলে এইটাই অ্যাকচুয়ালি তোমার এক্স এর মানটা বের করাটাই তোমার আসল উদ্দেশ্য। বুঝতে পারছি প্রবলেমটা? ওকে, তাহলে ধরলাম। তার মানে এখন তুমি যদি আর গুণন করো, আর গুণন যদি করি আমরা, তাহলে লিখতে পারি ওয়াই প্লাস এক্স, সরি x² ওয়াই সমান 1। দেন এইটাকে এই সাথে গুণ করলাম, ওয়াই এর সাথে গুণ করলাম। তার মানে এখন দেখো, তাইলে তুমি কি লিখতে পারো, x² ওয়াই সমান আমরা কি লিখতে পারি, x² ওয়াই সমান আমরা লিখতে পারি যে 1 - ওয়াই। দেন আমরা যে x² সমান লিখতে পারি, দেখো 1 - ওয়াই/ওয়াই। তার মানে আলটিমেটলি এক্স সমান আমি কি লিখতে পারি, √1 - ওয়াই/ওয়াই। আলটিমেটলি √1 - ওয়াই/ওয়াই। ওকে, ফাইন। এতটুকু আমরা বুঝতে পারলাম। তাইলে এখন যে কাহিনীটা দাঁড়াইলো, এই কাহিনীটা তাইলে এখন কি দাঁড়াইলো, আমাদের বের করতে হবে এফ ইনভার্স। তার মানে তুমি যে জিনিসটা পাইছো যে এফ ইনভার্স ওয়াই সমান তুমি লিখতে পারো যে √1 - ওয়াই/ওয়াই। বুঝতে পারছি, √1 - ওয়াই/ওয়াই। তাইলে এখন আমার দরকার কি, এফ ইনভার্স এক্স। তাহলে এফ ইনভার্স এক্স সমান তাইলে তোমার দাঁড়াইলো √1 - x/x। বুঝাইতে পারলাম? এটা এসএসসি ম্যাথ, বিপরীত ম্যাট্রিক্স। তো এইটা আউট অফ সিলেবাস থেকে দিলেও তোমাদের পারার কথা। তাহলে 17 নং ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এখন চলো আমরা 18 নং ম্যাথটা দেখবো। 18 নং ম্যাথে কি বলছে, যে একটি সমীকরণ দেওয়া আছে, এমন একটি সমীকরণ নির্ণয় করো, একটি মূল দেওয়া আছে 1/1 + i। এখন জানতে চাও 18 নং ম্যাথটা কই থেকে আসছে এবং হুবহু আসছে যে 18 ম্যাথটা। 18 নং ম্যাথটা হইলো, এই ম্যাথটা আসছে আর ইউ 2021 এবং সিও 2021-এর ম্যাথ। একবারে হুবু, তোমরা প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করিও, রাজশাহী 2021 এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2021-এর প্রশ্ন ব্যাংকটা খুললো, খুললেই তোমরা দেখতে পাবো। সরি, চট্টগ্রাম 2021 না, চট্টগ্রাম হইলো 22-23। কেন ভুল, চট্টগ্রাম কত, 22-23। বুঝতে পারছি? তাহলে আর ইউ 2021 এবং সিউ তোমার 22-23-এর ম্যাথ। ওকে, তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রেও আমরা পারি যে সমীকরণটা, মানে একটা সমীকরণে একটা মূল দেওয়া আছে, দেন তোমার সমীকরণটা নির্ণয় করো। এখানে মূলটা কি, জটিল মূল না। তাহলে জটিল মূল আমরা কিভাবে জানি, দেন অনুবন্ধী আকারে থাকে। তাহলে এই যে জটিল সংখ্যা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যাটা বের করো। দেখো এইখানে যে মিস্টেকটা করো, মিস্টেক যা করি আমরা একটু লিখে দিই, মিস্টেক যা করি, অনেকে কি করবা, যে 1/1 + i এর অনুবন্ধীটা লিখে দিবা যে 1 - i। ঠিক আছে না? এইটা আমরা মিস্টেক করি, এইরকম করা যাবে না। এই ধরনের ফ্র্যাকশন থাকলে তার অনুবন্ধী বের করার ফর্মুলাটা আমরা একটু দেখি, যে 1/1 + i এটাকে আমরা লিখতে পারবো পরে 1 - i, মানে তার অনুবন্ধী, মানে হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করবা। বুঝাইতে পারলাম? তাইলেই তোমাদের কিন্তু আগে ফার্স্টে তোমার এক্স প্লাস, মানে a + ib আকারে নিতে হবে। ঠিক আছে, a + ib আকারে নিতে হবে। তার মানে আমার এখানে দাঁড়ালো 1 - i, আর এখানে গুণ করলে দেখো a + b * a - b, মানে a² - b², মানে 1² - i²। তার মানে দাঁড়ালো কি 1 - i, দেন হলো 1 i² এর মান কত, -1 +1। তার মানে আলটিমেটলি আমরা লিখতে পারি, তাইলে দেখো 1/2 - 1/2 i। তার মানে এর ভ্যালু কত আমাদের 1/2, আর বির ভ্যালু কত আমাদের -1/2। তাহলে এইটা গেল আমাদের এর যে জটিল সংখ্যাটা। তাইলে এখন তার অনুবন্ধী জটিল সংখ্যাটা তাইলে কি দাঁড়াবো, তাহলে অনুবন্ধী, অনুবন্ধী হবে তাইলে আমাদের কি, ওই যে আমরা যে প্রথাগত যে জিনিসটা জানি, যে জাস্ট কাল্পনিক অংশের আগে সিম্বলের পরিবর্তন। তাহলে এইটা হলো আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন তাইলে তোমার দেখো, একটা সমীকরণের দুইটা মূল তুমি জানো, এই একটা মূল আর এই আরেকটা মূল। তাহলে আমি ধরে নিলাম আমি সমীকরণের একটা মূল জানি, এ সমান জানি কত, -1 দেন মাইনাস এইটা, এবং বি সমান আমি জানি কত, -1 +1/2। ওকে, তো আমি দুইটা মূল জানি। তাইলে এখন সমীকরণটা কি হবে, তাইলে অ্যাকচুয়ালি তাহলে সমীকরণটা হবে x² - a + b x + ab = কত, 0।
জিরো। তাইলে এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এর ভ্যালু কত দেওয়া আছে, হাফ মাইনাস 1/12 i, দেন প্লাস হাফ প্লাস 1/12 i এক্স প্লাস এবি, এটাকে গুণ করে ফেলবা, হাফ মাইনাস আই, দেন হাফ প্লাস 1/12 i ইজ ইকুয়াল 0। তাইলে এইটা তুমি যদি সলভ করো, আর তো আমাকে সলভ করে দিতে হবে না, আমি এখন ডিরেক্ট আনসারটা বসিয়ে দিই। এইটা তুমি যদি সলভ করো, সলভ করলে তোমার যে আনসারটা আসবে, সেই সেই আনসারটা কি ভাইয়া? সেই আনসারটা হইলো আমাদের যে 2x² 2x² মাইনাস 2x প্লাস 1 সমান 0। 2x² মাইনাস 2x প্লাস 1 সমান 0। তার মানে 19 নং ম্যাথটা আমরা বুঝতে পারছি। তাইলে চলো আমরা এখন 20 নং ম্যাথটা দেখি। 20 এগেন আসছে কি আমাদের ভেক্টর দিয়ে, তার মানে আমাদের শুরুটা হয়েছিল ভেক্টর দিয়ে, এখন 19-এ এসেও আমরা দেখতে পাচ্ছি কি আমাদের 19 নং ম্যাথটাও আমাদের ভেক্টর দাঁড়াই। তাইলে এখন দেখি আমাকে বলছে কি বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপের মান কত। তাহলে বি এর উপর এ এর অভিক্ষেপ, বি এর উপর এ এর অভিক্ষেপ এর মান কত? তাহলে বি এর উপর এ এর অভিক্ষেপের মান আমরা জানি এ cos থিটা, এ cos থিটা। তাহলে এ cos থিটা সমান আমরা কি লিখতে পারি, এ ডট ভি বাই হইলো আমাদের বি ভেক্টর। তাহলে এইটা বি ভেক্টরের মান বাই হইলো বি ভেক্টর মান। তাহলে এইটা যদি আমরা ফাইন্ড আউট করি তাহলেই তো আনসারটা চলে আসবে। তাহলে এ ডট বি আমরা মুখে মুখে করে ফেলি, এইটার সাথে এইটা গুণ হলো কত আসবে, 6। 6 বসিয়ে দাও, দেন -1, দেন +4, তাহলে আসবে -4, দেন আমাদের 3 মাইনাস -15। ওকে, দেন বি এর মান কত আসবে, √3² প্লাস 4² প্লাস 5²। তাইলে এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাইলে -19 -13 দেন হইলো 25 রুট কত, 25 আর 25 50, √50। আনসার হইলো এইটা। -13 বাই হইলো √50, -13/√50। তাইলে এইটা আমরা বুঝতে পারছি যে -13/√50, এটা ক্যালকুলেশন করলেই তোমরা এটা করতে পারবা। তো যাই হোক, আমাদের 19 শেষ। চলো এখন আমরা 20-এ যাই। 20-এ বলছে কি এ বি সি এ এ cos এ ইজ ইকুয়াল, এখানে একটু ভুল দিছি, এখানে এটা মিস্টেক হয়েছে, এটা নাই আর কি, প্রশ্নে এ ছিল। ত্রিভুজ এবিসি এ cos এ ইজ ইকুয়াল sin বি মাইনাস cos সি ফলে ত্রিভুজটির প্রকৃতি কত? তাহলে 20 নং প্রশ্নটা তোমরা যদি শুনতে চাও যে কই থেকে আসছে, সেটা আমি বলি। সেটা আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনের প্রশ্ন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 19-20 এবং তোমার খুলনা বিশ্ববিদ্যালয়েরও 19-20-এর প্রশ্ন। তাহলে 20 প্রশ্নটা আসছে কত, জগন্নাথের 19-20 এবং খুলনার 19-20। তাহলে এইটার সলিউশনটা কি হবে? এইটার আনসার তোমরা যদি প্রবলেম সলভ করে দেখো তাহলে এটা তুমি বলতে পারো যে এখানে থিটার মান, একটা কোণের মান আসে সমকোণ, দ্যাটস ওয়াই এটা হলো সমকোণী ত্রিভুজ, মানে ত্রিভুজের প্রকৃতি হলো সমকোণী। এখন যদি আমি ফর্মুলা অনুযায়ী দেই তাহলে দেখো, প্রশ্নে মানে মূল প্রশ্নটা ছিল জগন্নাথ বা তুমি খুলনাতে যদি দেখো তাহলে মূল প্রশ্নটা কিভাবে ছিল আমি একটু দেওয়ার ট্রাই করি। তারা একটু জিনিসটা করছে, মূল প্রশ্নটা ছিল এইভাবে আর কি, সাইন বি ইজ ইকুয়াল কজ এ প্লাস কজ সি, এটা ছিল আমাদের মূল প্রশ্ন। তো মূল প্রশ্নটাকে একটু রিঅ্যারেঞ্জ করছে। তাইলে দেখো সাইন বি কে তুমি লিখতে পারো সাইন, আমি যদি চাই 2b/2। আচ্ছা, এখানে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করো। cos c প্লাস cos d সূত্র কি জানি আমরা, 2 cos যে c প্লাস d/2 cos c মাইনাস d/2 অর্থাৎ a মাইনাস c/2। এবং সাইন 2 থিটার সূত্র কি জানি আমরা, 2 sin a cos a, 2 sin a cos a। আর এইখানে দেখো cos a প্লাস c কে আমরা লিখতে পারি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত জানি আমরা, 180 ডিগ্রি না? তাহলে এটাকে লিখতে পারি পাই মাইনাস b/2 cos a-c/2। তার মানে 2 2 বাদ, আমাদের এই যে 2, এই 2 দুইটা বাদ। তাহলে এখানে আলটিমেটলি আমাদের দাঁড়াইলো কি, যে সাইন b/2 cos b/2, এতটুকু তো আমাদের দাঁড়াইলো। আর এইখানে লিখতে পারি, দেখো এখানে আসবে cos π/2 মাইনাস b/2, আর এইখানে আসবে কত, cos a মাইনাস c/2। এখন দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি কি সাইন থিটা, দ্যাটস মিন সাইন b/2 বাদ চলে যাচ্ছে। তার মানে আমি এই অংশ এবং এই অংশটা আমি বাদ দিয়ে দিতে পারি। এই অংশ বাদ দিলে আমাদের আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি থাকে আমাদের cos b/2 ইজ ইকুয়াল যে cos a-c/2। তার মানে cos cos যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে আলটিমেটলি থাকে আমাদের b/2 সমান হলো a-c/2। তার মানে আলটিমেটলি b ইজ ইকুয়াল থাকে সে কি আমাদের a-c। তার মানে a সমান তুমি কি লিখতে পারছো তাইলে b প্লাস c।
অর্থাৎ এ সমান তুমি বি প্লাস সি লিখতে পারছো। এখন দেখো আমরা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত জানি আমরা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান আমরা জানি কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে তুমি এ বি প্লাস সি সমান কি লিখতে পারছো, তাইলে এই যে বি প্লাস সি সমান আমরা লিখতে পারছি এ সমান 180 ডিগ্রি। তার মানে এ কোণ সমান কত দাঁড়াইলো তোমার, এ কোণ দাঁড়াইলো আমাদের 90 ডিগ্রি। আর আমরা জানি কি, কোনো একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটা হয় সমকোণী ত্রিভুজ। তার মানে আনসার হলো এই ত্রিভুজের প্রকৃতি হলো সমকোণী ত্রিভুজ। তার মানে 20 নংটা আমরা বুঝতে পারছি। এখন চলো আমাদের 21 নং প্রবলেমে যাই। 21 নং প্রবলেম কি, এগেইন দেখো আমাদের কোথা থেকে দিচ্ছে, স্থিতিবিদ্যা থেকে দিচ্ছে। তার মানে স্থিতিবিদ্যা থেকে কয়টা প্রশ্ন পাইলাম আমরা, দুইটা প্রশ্ন পাইলাম। দেখো বলছে কি, কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল পি কিউ আর ভারসাম্য সৃষ্টি করে। পি ও কিউ পরস্পরের উপর লম্ব, কিউ ও আর এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে কিউ ও আর এর অনুপাত কত, কিউ এবং আর এর অনুপাত কত। তাহলে এই প্রশ্নটা কোথা থেকে দিছে, এই প্রশ্নটা সেম আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনের প্রশ্ন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 19-20 সেশনের প্রশ্ন এই প্রশ্নটা। তাহলে চলো, এখন কি বলছে আমাদের, তিনটা বল ভারসাম্য সৃষ্টি করে এবং পি এবং কিউ হইল কি পরস্পরের লম্ব। তাহলে আমরা ডায়াগ্রামটা দেখি। ডায়াগ্রামটা কি দেওয়া আছে, পি ধরলাম এইটা আর কিউ ধরলাম আমাদের এইটা। ওকে, এইটা হইলো আমাদের কিউ আর এইটা হইলো আমাদের পি। এবং বলছে কি কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। এইটা ধরলাম আমাদের আর। তাহলে এই কোণটা কত আমাদের, 120 ডিগ্রি। এই কোণটা কত আমাদের, 90 ডিগ্রি। তাইলে আমাকে একটু বলবা এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে। আমরা জানি একটা সার্কেলের সম্পূর্ণ কোণ কত, আমরা জানি 360 ডিগ্রি। তার মানে 360 থেকে তুমি 210 বিয়োগ করে ফেলো, 210 বিয়োগ করে ফেললে তাহলে আনসার আসবে কত, 150 ডিগ্রি। তার মানে এই কোণটা আসবে আমাদের কত, 150 ডিগ্রি। এখন দেখো লামির উপপাদ্য আমরা সবাই জানি, লামির উপপাদ্য। তাহলে এখানে যদি আমি লামের উপপাদ্যটা অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পারি আমরা লামের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমরা কি লিখতে পারি। লামের উপপাদ্য অ্যাপ্লাই করলে দেখো আমরা লিখতে পারি যে, সরি, বা ত্রিভুজের সাইন সূত্র বলতে পারো, একই কথা। তাহলে কিউ, কিউ সমান লিখতে পারি, এই যে কিউটা আছে না, কিউটা হবে অপর যে দুইটা আছে তাদের মধ্যবর্তী কোণ। সাইন দিয়ে লিখবা, সাইন 150 ডিগ্রি। দেন হইলো পি বসাইছো না, এই যে পি বসাইছো না, তাহলে পি যখন বসাইছো তখন তার অনুপাত মানে রেশিওতে দিবা। দেন পি বাদ দিয়ে অপর যে দুইটা ভেক্টর আছে তার মধ্যবর্তী কোণ কত, তার সাইন 120, 120। দেন হইলো আমাদের আর, সেম কাজ, সাইন কত আসবে, আরেকটা যদি আমি বাদ দিয়ে অপরটা মানে সাইন 90 ডিগ্রি। এখন তোমাকে কার কার মধ্যে রেশিও বলছে, কিউ এবং আর এর মধ্যে রেশিও বলছে, এম আই রাইট। তাহলে তোমার এইটা এবং এইটা নিয়ে নিলেই হচ্ছে কিন্তু। তাহলে এখন আমরা আলটিমেটলি লিখতে পারি, দেখো কিউ বাই সাইন 150 ডিগ্রি, আর আমরা লিখতে পারি আর বাই হলো সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত জানো ভাইয়া, সাইন 90 ডিগ্রির মান হলো আমাদের 1। তার মানে আলটিমেটলি আমাদের দাঁড়াইলো কি, যে কিউ বাই আর সমান লিখতে পারি আমাদের সাইন 150 ডিগ্রি। এখন সাইন 150 ডিগ্রির মান কত, সাইন 150 ডিগ্রির মান হইলো 1/2। তার মানে আমাকে অনুপাত হইলো কিউ ইস টু আর সমান হইলো 1:2, 1:2। তার মানে হোপফুলি আমাদের যে 21 নং প্রবলেমটা আছে এটা আমরা বুঝা গেল। চলো এখন আমরা 22 নং প্রবলেমটা যাই। 22 নং প্রবলেম এগেইন ম্যাট্রিক্স থেকে দিছে। সো ম্যাট্রিক্স নির্ণয়টাও ইম্পর্টেন্ট, বুঝতেই পারছি। এখন দেখো অলরেডি 22 নং প্রবলেমটা আগেও আমরা দেখে আসছি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আমার বলছে কি ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলো তোমার পি এর মান নির্ণয় করা। আগে বলছে ম্যাট্রিক্সটা কোন ধরনের, আর এখন তোমাকে ডিরেক্ট বলেছে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি হয় তাহলে আমরা জানি কি নির্ণয়কের মান শূন্য। তার মানে এটা নির্ণয়কের মানটাই তুমি আগে ফাইন্ড আউট করো শূন্য ধরে। তাহলে এখন দেখো তোমার আলটিমেটলি হইলো p-4, দেন p+3, দেন মাইনাস আসবে 30 সমান 0। তাইলে এইখান থেকে তোমার পি স্কোয়ার মাইনাস কত আসে, +3p -4p -12 -13 সমান 0। তার মানে এখানে লেখা যায় পি স্কোয়ার -p -42 সমান 0। তাহলে এটা তুমি যদি সলভ করো তাইলে তোমার যে জিনিসটা আসবে, যে পি এর মান আসে, পি এর মান খুব সম্ভবত আছে -7 আর তোমার 6 আসে, 6 আর -7 আসে হয়তো বা 7 - 6, দেখে নিবা যে জিনিসটাই আসে আর কি। তো হোপফুলি আমরা এটাও বুঝতে পারছি। 21 নম্বর জাস্ট সমীকরণটা সলভ করবা। এখন দেখো দুইটা ভ্যালু আসলে দুইটা ভ্যালুই নিবা, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো 23, কোয়েকশন 23। 23-এ কি বলছে তাই, 23-এ দেখো 23-এর প্রশ্নটা হুবহু রিপিটেড। 23-এর প্রশ্নটা কোথা থেকে আসছে, 23-এর প্রশ্নটা আসছে ডিউ 15-16, কোনো ভ্যালু ট্যালু চেঞ্জ করে নাই ভাই, বিশ্বাস করবে না, কোনো ভ্যালু ট্যালু চেঞ্জ করে নাই। তোমাকে কি দেওয়া আছে, 23-এর প্রশ্নটা যদি পড়ি, যে -43 এবং 12-1 বিন্দুদের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো।
তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে যদি দুইটা বৃত্তের প্রান্তীয় বিন্দু দেওয়া থাকে তাহলে সমীকরণটা আমরা জানি কি, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, দেন ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল জিরো। তাহলে এক্স ওয়ান কত হলো আমাদের -4, এবং এক্স টু হইলো আমাদের 12, ওয়াই ওয়ান হইলো আমাদের 3, এবং ওয়াই টু হইলো আমাদের -1। তাহলে দেখো এক্স মাইনাস আছে +4, দেন হলো এক্স -12 প্লাস ওয়াই -3, দেন হলো ওয়াই +1 সমান 0। তাইলে এইটা তুমি যদি সলভ করো, তাইলে এইটা তুমি সলভ করলে দাঁড়াইবে তোমার সমীকরণটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x -2y -51 ইজ ইকুয়াল 0। তাহলে 23 বুঝতে পারছি। তাহলে এখন চলো আমরা 24-এ যাই। 24টা আমরা পারার কথা, ক্যালকুলেটর ইউজ করবা, 24 সলভ হয়ে যাবে। তো 24-এর এই ধরনের জোড়া তাহলে আমরা জানি কি আনসারটা কত আসে, যতটা জোড়া আছে ঠিক ততটাই আনসার আসে। বা ক্যালকুলেটর ইউজ করবা, এই ধরনের যেহেতু ক্যালকুলেটরের সুযোগ আছে, ক্যালকুলেটর ইউজ করবা, আনসার চলে আসবে। তাইলে চলো এখন আমরা 25-এর সলভটা করার চেষ্টা করি। 25 কি আসছে, অন্তরীকরণ থেকে আসছে। দেখো এগুলো কিন্তু অন্তরীকরণের বেসিক জিনিসপত্রগুলো, ঠিক আছে না? তো এইটাও কিন্তু ভার্সিটি রিলেটেড, তুমি পাবা ভার্সিটির প্রশ্ন যদি দেখো তাইলেই পাবো। তো এই জিনিসটাকে আমরা, যেহেতু ইউবির গুণ আছে, সংযুক্ত যে কোণটা আছে লগ এক্স, তাহলে এখানে এক্স দিছি, তাহলে এইটাকে আগে তুমি ইউবি এক্স টু দি পাওয়ার এক্স, দেন হলো ডিএক্স বাই লগ এক্স, দেন আমরা লগ এক্স যদি রাখি, দেন হলো ডি টু দি পাওয়ার ডিএক্স। এখন তুমি যদি ম্যাথটা সলভ করে থাকো তাহলে এইটা কিন্তু তোমার মুখস্থ ভ্যালু জানার কথা, ঠিক আছে? সো আর আমি এখানে ডিটেলসে মুখস্থ মানে বের করে দেখাচ্ছি না, আমি মুখস্থ এখানে বসিয়ে দিব। আর লগ এক্স এর জানি কি আমরা 1/x, লগ এক্স, আর এইটার অন্তরজ যেন এইখানে যে জিনিসটা আছে এইটার অন্তরজ হলো এক্স টু দি পাওয়ার এক্স, দেন 1 প্লাস লন এক্স, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স। তার মানে এইটাই হলো আনসার, ঠিক আছে না? এইটাই হলো আনসার। তাহলে 25 আমরা বুঝতে পারছি। এখন চলো 26। 26 কোথা থেকে দিয়েছে? 26 দিয়েছে ইন্টিগ্রেশন থেকে। দেখো এখন ইন্টিগ্রেশন থেকে সেম আগের যে ম্যাথটা করছো, আগের যে ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে এখনো সেম ফর্মুলা। দেখো নিচেরটার অন্তরজ কিন্তু উপরে আছে। কিভাবে দেখো, দেখো 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কত পাবা, তুমি 2x পাবা। তাহলে নিচেরটার অন্তরজ উপরে, তাহলে আমরা কি জানি, লন জানি। তাহলে এইটার আনসারটা হবে দেখো 3 1 দেন 2x dx 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারো লন 1 প্লাস এক্স স্কোয়ার, দেন হইলো আমাদের 3 আর 1। তার মানে দেখো লন, ফার্স্টে আপার লিমিট বসাবা, 1 প্লাস 3 স্কোয়ার মানে কত 9, মাইনাস লোয়ার লিমিট 1 প্লাস 1 প্লাস 1, দ্যাটস ওয়াই লন 10 মাইনাস লন 2। তার মানে আলটিমেটলি লিখতে পারি লন 10/2, দ্যাটস ওয়াই লন 5। এটার আনসার কত, লন 5। তাহলে আমরা 26টা বুঝতে পারছি। চলো 27-এ চলে যাই। Right. এখন দেখো 27 কই থেকে দিছে, 27 দিছে আমাদের কোনিক্স থেকে, এবং কোথা থেকে দিছে, উপবৃত্ত থেকে। তো উপবৃত্তের যে আমরা বলছে কি উৎকেন্দ্রিকতা বের করার জন্য, তাহলে এইটাও কিন্তু ভার্সিটি রিলেটেড প্রবলেম পত্র, বুঝতে পারছো? তাহলে উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান যদি 1 হয় এবং এ যদি বড় হয়, তাহলে তার উৎকেন্দ্রিকতার ফর্মুলা কি জানি, √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাই তো ফর্মুলা জানি। তাহলে চলো আমরা এইটাকে এই আকারটা দেই, প্লাস 5x স্কোয়ার সমান দেওয়া আছে কত আমাদের 80, এটা তো দেওয়া আছে। সরি এখানে আমি এক্স দিলাম, কি আবেগের বসে অনেক সময় এক্স চলে আসে, ওয়াই ও এক্স হয়ে যায়। আচ্ছা যাই হোক, তারপর এটাকে 80-কে যদি আমরা ভাগ করি 80 দ্বারা, তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই 20 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 সমান 1। তার মানে আলটিমেটলি দেখো এখানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার বাই হইল √20 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হইল আমাদের 4 স্কোয়ার সমান 1। তার মানে এখন আমাকে বলছে উৎকেন্দ্রিকতা বের করার জন্য, তাহলে ই সমান √1 মাইনাস বি স্কোয়ার, বি বলতে কত আছে 4, তাহলে 4 স্কোয়ার মানে 16, আর এ স্কোয়ার মানে আমি এখানে ডিরেক্ট 20 লিখতে পারি। তাহলে আলটিমেটলি আনসারটা দাঁড়াইলো কি √4/20, √4/20। তাহলে এইটাকে তুমি যদি একটু কাস্টমাইজ করো তাহলে উপরে পাবা 2 আর নিচে পাবা কত, তাহলে আলটিমেটলি মেবি আসেন √5, 1/5, 1/√5, আলটিমেট আনসার হবে 1/√5। তাইলে আমাদের 27 শেষ। 28, 28 কোথা থেকে দিছে, 28 এগেইন আমাদের কত, অষ্টম অধ্যায় স্ত্রীবিদ্যা। তার মানে স্ত্রীবিদ্যা ইম্পর্টেন্ট আমাদের জন্য, বুঝতে পারছি? তার মানে স্ত্রীবিদ্যা পোলা পাইন 3টা করে পড়বা, মানে খুব ইম্পর্টেন্ট, 3 স্টার। তো এই ম্যাথটা একবার বাচ্চা লেভেলের ম্যাথ, তাই এটা কি বলছে যে দুইটা ভেক্টরের বা বলের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, বলছে কত পি এবং কিউ, লব্ধির বল কত। তাহলে আমরা জানি কি আর সমান এই ফর্মুলাটা করলেই হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা।
তাহলে তোমার আলফার মান কত দেওয়া আছে, 60 দেওয়া আছে, পির মান কত দেওয়া আছে, 60 দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 45, করলে যা আসবে সেটাই অ্যান্সার 28। এখন আসো 29। 29-এ কি বলছে, যে 36 ms/1 বেগে চলমান একটি ট্রেনের যাত্রীর নিকট পড়ন্ত বৃষ্টির দ্বারা উলম্বের সাথে সাইন ইনভার্স 3/√13 কোণ উৎপন্ন করে বলে প্রতীয়মান হলে বৃষ্টির গতিবেগ কত। তার মানে এটা বৃষ্টি ছাতার কনসেপ্ট, এটা ভেক্টরের কনসেপ্ট নিয়ে ঢুকিয়ে দিয়েছে, যেটা হলো আমাদের যে সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় আর কি, সমতলে বস্তুনের গতি। তাইলে এইটা যদি আমরা দেখি, তাহলে ধরো এইদিকে তোমার টিএন যাচ্ছে কত বেগে, 30 ms/1 বেগে। বৃষ্টি আমরা জানি কি এইভাবে পড়ে, উলম্ব বরাবর পড়ে, তাহলে বৃষ্টি পড়ছে, বৃষ্টির বেগ কত আমরা জানি না, কেউ কত আমরা জানি না ধরলাম। তাইলে ধরে নিলাম এইটার আমরা বিপরীত ভেক্টর নেই, আমরা ওই যে আপেক্ষিক বেগের কনসেপ্ট অনুসারে আর কি আমরা কি করি, যে এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা বিপরীত ভেক্টরটা নিয়ে করতে হয়। তাহলে নিলাম, ঠিক আছে, বিপরীত ভেক্টরটা আমরা নিলাম। তো বিপরীত ভেক্টর নিলেও কি জানি বিপরীত ভেক্টর মানগুলো সেম থাকে, তাই বৃষ্টি তার কনসেপ্ট। তাহলে এই যে মধ্যবর্তী কোণ কত আমরা জানি, দেন আলফার মান এখানে কত দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে, এটাকে ধরে নিলাম আমি পি। এবং বৃষ্টিটা কিভাবে পড়ছে, উলম্বের সাথে কিন্তু তোমাকে বলছে 30 ডিগ্রি কোণে পড়ছে। ও সরি, 30 বলি কি, উলম্বের সাথে এই কোণ উৎপন্ন করে, দ্যাটস ওয়াই এইটা ধরলাম আমাদের থিটা। তাহলে এইটা থিটা হইলে এইটাও থিটা, এই থিটার মান দেওয়া আছে কিন্তু সাইন ইনভার্স 3/√13। তো এটা ক্যালকুলেটর করলে তোমার থিটার একটা ভ্যালু চলে আসবে, তাই হোক। তাহলে এখন দেখো আমরা লব্ধির যে দিকের যে ফর্মুলাটা, টেন থিটা সমান আমরা জানি কি, অ্যাঙ্গেলটা কার সাথে, তাইলে এই যে থিটাটা কার সাথে, কিউর সাথে, তার মানে যার সাথে অ্যাঙ্গেল সেই নিচে কি তা সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সেই নিচে সিঙ্গেল। তাহলে পি মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত, সাইন 90 প্লাস পি কস 90, এটা হলো আমাদের মূল কনসেপ্ট। তাহলে 10, ওকে, থিটা বলতে আমরা কত দেওয়া আছে, সাইন ইনভার্স 3/√13। আর পির ভ্যালু হতো, পির ভ্যালু আমাদের দেওয়া আছে 36, আর কিউ এর ভ্যালু হতো আমরা বের করব। আর সাইন 90-এর মান 1, তাহলে 1 দেওয়া যায় কথা না দেওয়া একই কথা, কস 90-এর মান 0, তাহলে এইটা সরিয়ে দিলাম। তাহলে এইখানে আলটিমেটলি কত আসে, এইখানে তুমি যদি করো, তাহলে এইখানে আলটিমেটলি আসবে আমাদের যে পিটি করো যদি, তাইলে কত আসবে একটু দেখে নিবা, যে এইখানে আলটিমেটলি কত আসে আর কি। তো আচ্ছা দাঁড়াও আমি দেখিনি, এইখানে যদি করি তাইলে আমাদের আসবে, এটা আসবে 3/2, এটা আসবে আমাদের 3/2, আর এটা আসবে 36 কিউ। তাইলে আলটিমেটলি কিউ এর ভ্যালু কত আসবে আমাদের, 24 ms/1, অর্থাৎ বৃষ্টি কত বেগে পড়বে, 24 ms/1, ঠিক আছে, বৃষ্টি 24 ms/1 পড়বে। এখন সেকেন্ড মধ্যে তুমি কি এত প্রসেস লিখবা না, সেকেন্ড মধ্যে তুমি ডিরেক্ট আনসারটা দিয়ে দিবা, বুঝতে পারছি, সেকেন্ড মধ্যে ডিরেক্ট। এবং এটার কিন্তু শর্টকাট আছে, আমরা তো জানি শর্টকাট, যদি উলম্বের সাথে কোণ থাকে, উলম্বের সাথে কোণ তাহলে শর্টকাটটা আমরা জানি যেটা থিটা থাকলে, ওই যে আমি এখানে শর্টকাটটা দেখাইলাম না, কারণ আমি এখানে প্রসেসই দেখাই দিচ্ছি। তাহলে আমরা থিটা সমান লিখতে পারতাম টেন ইনভার্স, থিটা সমান টেন ইনভার্স আমরা কি লিখতে পারতাম, টেন ইনভার্স লিখতে পারতাম যে বৃষ্টির বেগ উলম্বের সাথে যদি কোণ থাকে, তাহলে লিখতে পারতাম লুকের বেগ, লুকের বেগ মাইনাস হইল বৃষ্টির বেগ, এই ফর্মেট দিয়েও তুমি করতে পারতা বৃষ্টির বেগ। তোমাকে কিন্তু বৃষ্টির বেগ, লুকের বেগ বলতে এখানে ট্রেনের বেগটা বুঝাইছে আর কি। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের শেষ প্রশ্ন, এইটাও কিন্তু আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস, এবং এইটা আসছে তোমাদের কোথা থেকে, যে তোমাদের বিন্যাস সমাবেশ থেকে আর কি। তো বিন্যাস সমাবেশ কিন্তু ইম্পর্টেন্ট, আউট অফ সিলেবাসের মধ্যে আমি বলে দিই, যদি তোমরা পড়তে চাও তাহলে বিন্যাস সমাবেশ পড়বা, ফাংশন পড়বা, আর পড়বা প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা পড়বা, বাস্তব সংখ্যার মধ্যে পরম মান মূল্য আছে একটা বিষয় আছে, এই কনসেপ্ট, এই তিনটা পড়লে কিন্তু হয়ে যাবে। ওকে, তো চলো এইটা যেহেতু আউট অফ সিলেবাস আমাদের তো পারার কথা না, তবুও আমি একটু ফর্মুলাটা বলে দিই। এইখানে দেখো এই ধরনের যদি কতগুলো হ্যান্ডশেক হবে মানে করমর্দন হবে, এই ধরনের কনসেপ্ট থাকে, তাহলে ধরো এন জন লোক, এন সংখ্যক, জন না দিয়ে সংখ্যক দিলে বেটার হয়, এন সংখ্যক লোক প্রত্যেকে যদি এই টার্ম যদি থাকে, তাহলে কর্মর্দনের সংখ্যা, কর্মর্দনের সংখ্যা, সংখ্যাটা হবে সবগুলা উপরের যে জিনিসটা আছে এখানে জাস্ট 51-এর জায়গায় আমি এন লিখছি, আর যতগুলো আছে এই লেখাগুলো যদি থাকে তাহলে আনসারটা হবে NC2, NC2। তার মানে এইটার আনসারটা হবে কতগুলো কর্মর্দন হবে, অর্থাৎ 51C2, এটাই হলো আনসার। বা 51C2 এটা যদি তুমি ক্যালকুলেটার দাও তাহলে আসবে 1275, বুঝতে পারছি। তো এটা তোমার আউট অফ সিলেবাসের কনসেপ্ট। তো এই দেখো, এই যে আমরা 30টা যে আজকে ম্যাথ যে সলভ করলাম, এই 30টার মধ্যে আসছে কয়টাতে, দুইটা আসছে আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে। তাহলে আমাকে বলো দুইটার জন্য কি তোমার এত পেন নেওয়ার দরকার আছে, কোনো পেন নেওয়ার দরকার নাই। তো তুমি বাকি যে 28টা আছে, এই 28টার মধ্যে তুমি 28টা পারবা না মানলাম, তুমি 25টা তো পারা উচিত।
তাইলে দেখো, আমরা দেখতে পেলাম যে এইগুলা ভার্সিটি, যে প্রিভিয়াস যে ভার্সিটি গুলো আছে ওই ভার্সিটি গুলা থেকে কিছু প্রশ্ন হুবহু আসে, কিছু প্রশ্ন টাইপ থেকে আসে। সো ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো দরকার নেই, তোমার ভার্সিটি গুলাই পড়ো। আর তোমার এই যে 2024-25 বা 23-22, 22-23 এই যে যেগুলো আছে না, বা 23-24, এইগুলার যে প্রিভিয়াস যে ভার্সিটি গুলো আছে এই প্রশ্নগুলো কালেক্ট করে এগুলো সলভ করার ট্রাই করো। হোপফুলি তোমরা এইখানে 80%-এর মতো কমন পাবা, ঠিক আছে? তো টাটা, আজকে ফুললি ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। তো আশা করি ক্লাসটা তোমাদের উপকারে আসবে। আর একটা কমপ্লিমেন্ট অবশ্যই অল অ্যাবাউট ক্লাস দেখার পর রেখে যাবা, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।